প্রিয় দর্শক, মেরিবেস নিউজরুমের বিশেষ আয়োজনে স্বাগত জানাচ্ছি আবু রাই মনির। আমরা একটি বিষয়ে খুব উদ্বেগের সঙ্গে খেয়াল করছি যে দেশে চিকিৎসক এবং রোগীর যে সম্পর্ক, সেই সম্পর্কটি ক্রমাগতভাবে অবনতি ঘটছে, যা আসলেই কাম্য নয়। এটি আসলে স্বাস্থ্যসেবার জন্য সুখকর কোনো অধ্যায় নয় এবং রোগীদের সেবা নিশ্চিত হওয়ার ক্ষেত্রে এবং চিকিৎসকদের নির্ভয়ে সেবাটা দিতে যাবেন সেক্ষেত্রে একটা বড় ধরনের বাধা তৈরি করে। আমরা এর অবসান চাচ্ছি এবং রোগী এবং চিকিৎসকের যে মধুর সম্পর্ক সেটি আবার ফিরে আসবে সেই প্রত্যাশা করছি। সেই প্রত্যাশাকে সামনে রেখে আজকে আমাদের অনুষ্ঠান সাজিয়েছি। আজকের এই বিষয়বস্তু আমরা নির্ধারণ করেছি চিকিৎসক রোগীর সম্পর্কের অবনতি উত্তরণ কোন পথে। বিষয়টি নিয়ে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের শিশু সার্জারি বিভাগের অধ্যাপক ডাক্তার সামিদুর রহমান। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি। এবং উপস্থিত আছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পেডিয়াট্রিক ইউরোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডাক্তার মোহাম্মদ মইনুল হক। স্যার, আপনাকে ধন্যবাদ জানাই স্যার উপস্থিত হওয়ার জন্য। আমরা আসলে একেবারে কথা না বাড়িয়ে মূল আলোচনায় চলে যেতে চাই। আমরা যে বিষয়টি নিয়ে আজকে আমরা এখানে আপনাদেরকে আমন্ত্রণ জানিয়েছি, আপনারা কষ্ট করে উপস্থিত হয়েছেন। বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমরা সাম্প্রতিক সময়গুলোতে খেয়াল করছি চিকিৎসক এবং রোগীদের মধ্যে সম্পর্কের অবনতি ঘটেছে এবং এটির জেরটা হচ্ছে রোগীর স্বজনরা ক্ষুব্ধ হয়ে রাগান্বিত হয়ে অনেক সময় চিকিৎসককে হামলে পড়ছেন, চিকিৎসকের ওপর সাস্থ্যকর্মীরা আতঙ্কিত হচ্ছেন। তো আসলে আমরা এই প্রেক্ষাপটকে সামনে রেখে অনুষ্ঠান সাজানো শুরুতে জানতে চাইব যে একজন চিকিৎসকের কাছে রোগীর কী কী প্রত্যাশা থাকে। স্যার, সামিদুল স্যারের কাছে শুরুতে শুনতে চাই। দেখুন, আমরাও তো কোনো না কোনো সময় কোনো না কোনো রোগ, নিজের ক্ষেত্রে হোক বা সন্তানের ক্ষেত্রে হোক, বাবা মার ক্ষেত্রে হোক, অন্য একটা ডাক্তারের কাছে কিন্তু যেয়ে থাকি। তো যখন আমরা রুগী হয়ে অথবা রুগীর অ্যাটেন্ডেন্স হয়ে যাই, তখন কিন্তু আমার আপনাদের মতোই একটা সাধারণ মানুষের যে প্রত্যাশা, এই প্রত্যাশাটা হয়তো একটু বাড়তি থাকে, কিন্তু প্রত্যাশাটা কিন্তু কমন। তো আমরা আসলে তো একটা ইন্টেনশন নিয়ে যাই যে আমার বাচ্চাটা অসুস্থ হয়েছে, আমি ডাক্তার সাহেবের কাছে যাব। তাহলে দুটো জিনিস সে মাথায় নিয়ে যায়। একটা হচ্ছে যে সে প্রপার চিকিৎসা পাবে, আর একটা হচ্ছে যে সে একটা নির্ভরযোগ্য জায়গা খুঁজে পাবে, যে তার সন্তানকে বা তার বাবা মাকে ওই ডাক্তার সাহেবের কাছে যেন সে নির্বিঘ্নে, নির্ভয়ে এবং প্রশান্তির সাথে সে একটা চিকিৎসা করাতে পারবে। প্রত্যাশাটা কিন্তু খুব সিম্পল। তার মানে একটা স্পেসিফিক চিকিৎসা এবং একটা আচরণ, মূল কথা যদি আমরা আসি, এই দুটো জিনিসই কিন্তু মানুষের প্রত্যাশা থাকে। ধন্যবাদ স্যার। স্যার, আপনি যোগ করবেন মইনুল স্যার। স্যার যা বলছেন তার সাথে আমি যেটা যোগ করতে চাই সেটা হলো সবচেয়ে ইম্পর্টেন্ট আমার কাছে বা গুরুত্বপূর্ণ যেটা মনে হয় সেটা হচ্ছে যে রোগী একটা আস্থার জায়গায় আসতে চান। সেই আস্থার জায়গাটা কিন্তু দুটো বিষয়ের উপর নির্ভরশীল, যে সেটা হচ্ছে সঠিক রোগ নির্ণয় এবং সেটার একটা সমাধানের পথ বাতলে দেয়া। তারপর চিকিৎসাটুকু নেয়ার ক্ষেত্রে অনেক সময় সেই অংশটুকু আবার রোগীর উপরে যায়, যে আমি চিকিৎসাটা কিভাবে গ্রহণ করছি বা চিকিৎসার ব্যাপারে আমার কোনো রকমের কোনো দ্বিধা আছে কিনা বা সেই দ্বিধাটা অপনোদন করার বিষয় আছে কিনা, সেই বিষয়গুলো হয়তো আরেকটু পরে। কিন্তু চিকিৎসকের কাছে যখন আমরা বলি যে প্রত্যাশার বিষয়টা, সেই ক্ষেত্রে তিনি একটা সঠিক সমাধান পাবেন, সঠিক একটা রোগ নির্ণয় হবে এবং এর কি কি ধরনের পরিণতি এবং কি কি ধরনের আউটকাম, অর্থাৎ রেজাল্ট বা কি কি ধরনের চিকিৎসা সম্ভাব্য, সেই বিষয়গুলো সম্পর্কে সম্পূর্ণরূপে তিনি জ্ঞাত হবেন। এই বিষয়টা আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে হয়। স্যার, একটি বিষয় আমরা খুব উদ্বেগের সঙ্গে খেয়াল করছি। বিষয়টা আসলে এমনই হওয়ার কথা ছিল যে আসলে স্বাভাবিকভাবে রোগীরা আসবেন, আস্থাশীল থাকবেন চিকিৎসার প্রতি, চিকিৎসকের প্রতি। কিন্তু সাম্প্রতিক সময়ে বিষয়গুলো একেবারেই আমরা উল্টো খেয়াল করছি। চিকিৎসকরা সাধারণ অভিযোগ হচ্ছে যে আমরা যাচ্ছি কিন্তু চিকিৎসক আমার সাথে ভালো আচরণ করছেন না। এই যে একটা অভিযোগ, এই অভিযোগ আপনি যথার্থ মনে করছেন? আমি তো অবশ্যই বলবো যে এর কিছুটা আমরা চিকিৎসকেরাও এই বিষয়ে আমাদের সচেতন হতে হবে। কারণ এটা তো ঠিক যে রুগীর এবং রুগীর আত্মীয় স্বজনের প্রতি আচরণটাও কিন্তু একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আচরণের দিক থেকে যদি কোনো জায়গায় ঘাটতি থাকে, কারণ যখন আমি যদি আমাকে রুগীর অবস্থায় নিজেকে কল্পনা করি বা আমি একজন শিশুর বাবা হিসাবে কল্পনা করি যে আমার সন্তান অসুস্থ অবস্থায় বা আমি চিকিৎসা নেওয়ার জন্য আসছি, সেক্ষেত্রে আমি যা যা আশা করি
সেই কাজগুলো কি চিকিৎসক হিসাবে আমরা মানে যথাযথ বা মানসম্মতভাবে দিতে পারছি কিনা। এই ক্ষেত্রে একটা ব্যত্যয় শুধু আমি আমাদের সাবজেক্ট ওরিয়েন্টেড বলছি না, মানে আমাদের দেশের জন্য মনে হয় যে অনেক ক্ষেত্রে হয়তো মানে অনেক বেশি ব্যস্ততা বা মানে রোগীর সংখ্যার মানে প্রাবল্য অনেক বেশি থাকায় যেটা মানে একটা নির্ধারিত সংখ্যক রোগী বা স্বজনদের প্রতি দেয়া সম্ভব ছিল, সেই বিষয়টা অনেক সময় হয়ে ওঠে না। সেই ক্ষেত্রে আমার কাছে মনে হয় যে সেই সচেতনতাটুকু এবং এইটার সমাধানের পথটুকু আমাদের খুঁজে দেখা উচিত। ধন্যবাদ স্যার। স্যার, মইনুল স্যার যেটা বললেন যে আসলে মানে অধিক রোগীতে দেখার কারণে অনেক ক্ষেত্রে চিকিৎসকদের টক্সিক হয়ে যাওয়ার একটা ব্যাপার থাকে, আপনি আসলে মানে এর সাথে আর কি যোগ করতে চান বা আপনি এর সাথে একমত কিনা বিষয়? আসলে অ্যাকচুয়ালি আমি যে মূল জায়গাটা একটু কথা বলতে চাই, যেখানে রিলেশন বিষয়টা সেখানে দ্বিপাক্ষিক ব্যাপার। আচ্ছা, রিলেশন কখনো একপাক্ষিক হয় না। জি, তাহলে যার যার অবস্থান থেকে কিন্তু চিন্তা করতে হবে সবার দায়িত্ব এই সম্পর্কটা কিভাবে উন্নতি করা যায়। তো এখন হয় কি, একটা এক্সপেকটেশন মানুষ আসে কোন অবস্থায় খেয়াল করেন, যখন রুগী নিয়ে আসে তার কিন্তু মানসিক অবস্থাটা একটু স্বাভাবিক থাকে না, বিপর্যস্ত অবস্থায় থাকে, বিপর্যস্ত থাকে, অ্যাংশাস থাকে, ওরিড থাকে, তাই না? তার মধ্যে সন্দেহ থাকে, সংশয় থাকে যে আসলে আমার বাচ্চাটা ভালো হবে না, ভালো হবে না, ডাক্তার সাহেব ভালো ব্যবহার করবে না, করবে না, ভালো চিকিৎসা পাবো না, পাবো না। ইভেন অর্থনৈতিকভাবেও সে চিন্তা করে যে আমি কি আমার অর্থনৈতিক সামর্থ্যের মাধ্যমে চিকিৎসাতে নিতে পারবো না, পারবো না। তাহলে অনেকগুলি দোদুল্যমান অবস্থান নিয়ে একজন রোগী ডক্টরের কাছে আসলো। এখন আপনি উল্টা দিকের কথা চিন্তা করেন, ডক্টরের কিন্তু এত কিছু চিন্তা করার বিষয় নেই। ডক্টরের প্রাইমারি কনসার্ন দুইটা, একটা হচ্ছে মইনুল যেটা বললো যে আমি রোগটা নির্ধারণ করার জন্য আমার যে জ্ঞান বুদ্ধি বিবেচনাটাকে অ্যাপ্লাই করে আমি রোগটা নির্ধারণ করব এবং সর্বোচ্চ ভালো চিকিৎসাটা তাকে প্রদান করব। জি, তাহলে ডক্টরকে কিন্তু কুল থাকার অনেকগুলি যৌক্তিক কারণ আছে, কারণ সে তার জ্ঞান বুদ্ধি বিবেচনা নিয়ে চলছে। আর যে মানুষটা আসছে সে কিন্তু একটা বিধ্বস্ত অবস্থায় আসছে, অস্থির থাকবেন। সুতরাং এই যে বিবেচনা বোর্ডটা মানে ইনসাইড ব্যাপারটা একটু কিন্তু চিন্তা করতে হবে। আপনাকে একটা জিনিস যদি আমি একটু বুঝাই বলি, জি, কোনো ডক্টরের কিন্তু ব্যাড ইন্টেনশন থাকে না। কারণ আমরা যদি এটাকে পণ্য বা আমাদের বিজনেসও মনে করি, আমাদের ক্লায়েন্টকে বলেন তো পেশেন্ট, তা আমার কাছে অনেক পণ্য আছে, আমি অনেক জ্ঞানী, অনেক কিছু জানি, অনেক ভালো চিকিৎসা দিতে পারি, কোনো পেশেন্টই আসলো না, এই গণ্যের তো কোনো মূল্য নেই। তো সমস্যাটা কোথায় হয়? সমস্যাটা হয় যে এই যে বিবেচনাটা মধ্যে কোথাও একটা গ্যাপ থেকে যায়। তো সেই ক্ষেত্রে আমি মনে করি যে রুগীরা যখন ডাক্তারের কাছে যাবে, বাংলাদেশের পার্সপেক্টিভ, তার সামাজিক অবস্থান, তার ইকোনমিক্যাল অবস্থা সব কিছু কিন্তু সে মেজার করে যেতে হবে। আমার এক্সপেকটেশন কিন্তু যদি আমি মনে করি যে সিঙ্গাপুরে আমার এক আত্মীয় গিয়েছিল, এই চিকিৎসা পেয়ে এসে আমি বাংলাদেশে এই চিকিৎসা পাবো, সেটা কিন্তু যথার্থ হবে না। আবার আমরা যারা ডক্টর কমিউনিটি তাদেরকেও কিন্তু ওইটাই বিবেচনা করতে হবে যে মানুষটা এসছে সে আমারই পরিবারের মতো কোনো একটা বিধ্বস্ত পরিবার থেকে বা সংকটাপূর্ণ অবস্থায় এসেছে। সুতরাং তাকে চিকিৎসার পাশাপাশি সিম্প্যাথি দেখানো অথবা তার অবস্থানগত বিষয়টাকে একটু কনসিডার করার প্রয়োজন। এখন আপনাকে আমি একটু উদাহরণ দিলে আপনি বুঝতে পারবেন। আমি যদি মনে করি 2 টাকা করে জমে আমার 100 টাকা হয়েছে, এটাও আপনি হিসাব করতে পারেন। আবার 100 টাকা থেকে 2 টাকা কমে আপনার 90 টাকা হয়েছে, হিসাবটা যদি ওইভাবে করেন 90 আর 100 এর মধ্যে তেমন কোনো পার্থক্য নেই। তা আমি কনসিডার করবো 100% মানুষকে তো কনসিডার করার প্রয়োজন নেই। মানুষকে তো রিড করতে হবে আমাকে, যে এই মানুষটা কষ্টে আছে, তার একটু অর্থনৈতিক সমস্যা আছে, অথবা মনে করেন মানুষ হিসাবে সে এটা দিতে চাচ্ছে না বা একটু দিতে তার কষ্ট লাগতেছে, ইউ কনসিডার ইট। তাহলে কি হবে, আপনার ওই 100 টাকা থেকে 90 টাকা আসবে, এর বেশি কিছু না। কিন্তু কারণ মূল বাল্ক কিন্তু কখনো টাকা পয়সা দিতে চায় না, এই করতে চায় না, এটা ঠিক না। তারা জানে যে আমি যে প্রাইভেট জায়গায় গিয়েছি বা ঢাকা মেডিকেলে গেছি, এরকম পরিস্থিতির শিকার হতে পারে। সো চিন্তার একটা বিষয় এখানে আনতে হবে। আর একটা বিষয় হচ্ছে যে এই ব্যাপারে ধরেন শুধু আর এই আমরা যদিও ডাক্তার আর রোগী নিয়ে কথা বলছি, কিন্তু এর সাথে সামগ্রিক বিষয়টা কিন্তু আছে। আপনি হসপিটাল সেট আপেরও কিন্তু একটা বিরাট ভ্যালু আছে। ঢাকা মেডিকেলে একটা স্লোগান হচ্ছে আমরা কাউকে ফেরত দিব না। তা আপনি এই বোতলের মধ্যে কয় লিটার পানি দিতে পারবেন? 250 জায়গায় তো 250 দিতে পারবেন। আপনি যখনই 300 দিবেন 50 ml পানি উপচায় পড়বে, সেটা যে কোনো ফর্মে,
হয় বিহেভিয়ার দিক থেকে হোক, অথবা স্ট্যান্ডার্ড অফ সার্ভিসের দিক থেকে হোক, অথবা বাল্পিকের দিকে হোক, অথবা আজকে যেটা পাওয়ার কথা সেটা 3 দিন পরে পাবে, কোথাও না কোনো জিনিস হয়। এখন ব্যাপারটা হচ্ছে কি, যে সাফারার হচ্ছে সে তো সাফারার, সেজন্য তার বিবেচনায় মনে হয় যে আমি বঞ্চিত হইলাম, কিন্তু সামগ্রিকভাবে কিন্তু সবাই বঞ্চিত হচ্ছে না। জাস্ট এই রিলেশনটা এরকম হয়েছে। সামগ্রিকভাবে কিন্তু যে চিত্রটা আপনি বলছেন এটা নয়, তাহলে কিন্তু আমরা এই পেশা ছেড়ে দিতাম আগেই। আরও তো অল্টারনেটিভ পেশা আছে, তা আমরা 20-25 বছরকে কাটিয়ে এসেছি, আমাদের নিশ্চয়ই একটা ভালো লাগা আছে, কিন্তু তিক্ততা হয় সেইগুলি সমাজে বেশি পরিচিত হয়। আর একটা বিষয় হচ্ছে, আপনি ঠিকই বলেছেন, ডে বাই ডে সব রিলেশনগুলির মধ্যে শ্রদ্ধাবোধ কমে আসছে। ছাত্র শিক্ষক আগের রিলেশন কিন্তু নেই, নেতা কর্মী আগের রিলেশন নেই, জজ কোর্টে যান মানে উকিল আর ক্লায়েন্ট আগের রিলেশন নেই, বিচারপতির প্রতি আমাদের যে শ্রদ্ধা ভালোবাসা ছিল সেটা কিন্তু চেঞ্জ হচ্ছে। তাহলে টোটাল সামাজিক অবক্ষয় বলেন বা সামাজিক পরিবর্তনের একটা ধারা এসে পড়ে গেছে চিকিৎসা ক্ষেত্রে, যেহেতু এটা সেন্সিটিভ বিষয় এবং মানুষ কোনো না জীবনে কোনো না কোনো সময় অসুস্থ হচ্ছে, একটি স্পর্শকাতর অবস্থানের মধ্যে দিয়ে যাচ্ছে, সে রিয়াক্ট করছে বেশি। ধন্যবাদ স্যার। আমরা আসলে এমনটি মনে করি, আর চিকিৎসক এবং রোগীর সম্পর্ক একেবারেই যে মানে সামগ্রিকভাবেই যে একেবারে মারমুখী যুদ্ধ পরিস্থিতি, বিষয়টা এরকম হলে তো আসলে আপনারা চিকিৎসায় থাকতেন না এবং রোগীরাও হাসপাতালে গিয়ে চিকিৎসা পেত না। দুই দিক থেকে একটা বিপর্যস্ত অবস্থা তৈরি হয়ে যেত। মানে আমরা আসলে এখানে আজকের অনুষ্ঠানটা আমরা মনে করছি যেটা আত্মসমালোচনা, যে আমরা নিজেদেরকে নিয়ে সমালোচনা করতে চাই, যে আমাদের ভুলগুলো যেগুলো সাধারণত রোগীরা করেন, আমিও অনেক সময় রোগী হয়ে উঠি, তখন আমি গিয়ে আসলে কি বিষয় ফেস করি। আমি তো সবসময় বঞ্চিত হচ্ছি বিষয়টা এরকম না, আমি কিন্তু অনেক সময় চমৎকার সেবাও পাচ্ছি। একটি কথা আমি আসলে না বলার মানে বলার ব্যাপারে লোকটা সামলাতে পারছি না। আমার প্রথম বেবি যখন হয় তখন আমি ঠিক ফজরের একটু আগে পরে আমি হাসপাতালে যাই আমার ওয়াইফকে নিয়ে। তো সেখানে যাওয়ার পরে ফজরের নামাজ ইতিমধ্যে হয়ে যায়, তখন দেখলাম যে আমার নার্সরা আমার ওয়াইফকে মানে ওই প্রেগনেন্সির বিষয়গুলো, ডেলিভারির বিষয়ে প্রক্রিয়াগুলো করছে। আমার ভিতরে তখন খুব প্রশ্ন তৈরি হচ্ছে, আসলে চিকিৎসক কোথায়, নার্সরা অতটা পারবে কিনা, শতভাগ সম্ভব তাদের দ্বারা হবে কিনা। তখন আমি মানে আনমনে বলে উঠলাম যে কর্তব্যরত চিকিৎসক কোথায় আপনাদের। পেছন দিক থেকেই একজন ব্যক্তি দাঁড়িয়ে গেলেন, উনি বললেন যে হ্যাঁ আমি চিকিৎসক। আমি তখন বুঝতে পারলাম যে উনি আসলে সারা রাতি দায়িত্ব পালন করেছেন এবং শেষ পর্যন্ত তিনি থেকেছেন যে কোনো রকমের গুরুতর রোগী চলে আসে কিনা। সুতরাং এখানে মানে সব যে কমপ্লেন নিয়ে আমরা বসছি বিষয়টা এরকম না, আর সব যে সমস্ত রোগীদের সবাই এসে কমপ্লেন নিয়ে ব্যর্থ হয়ে ফিরে যাচ্ছে হাসপাতাল থেকে, বিষয়টা এরকমও নয়। আসলে আমরা আসলে যে বিষয়গুলো আলোচনা করতে চাই এর মধ্য দিয়ে আমরা মনে করি চিকিৎসক সমাজ এখান থেকে কোনো একটা মেসেজ নেবেন, বার্তা নেবেন, নিজেদেরকে পরিবর্তনের চেষ্টা করবেন এবং সর্বোপরি রাষ্ট্রের এত ব্যয়, এত উদ্যোগ, এই সবগুলো উদ্যোগ যেন মোটামুটি একটা সফলতার দিকে চলে যায়। আমরা হুট করেই যেন আমরা মাইগ্রেশন মানে ইমিগ্রেশন চেঞ্জ করে দেশের বাইরে গিয়ে চিকিৎসার জন্য আমি পা না বাড়াই, এটা আমাদের মূল উদ্দেশ্য আজকে। স্যার আমরা পরের এইটাতে যাচ্ছি, সেটা হচ্ছে রোগীদের আরেকটি কমন অভিযোগ মোটামুটি সবার মধ্যেই, সেটা হচ্ছে যে তারা অতিরিক্ত ভিজিট নিচ্ছেন কিন্তু আমাকে সময় দিচ্ছেন না। আসলে এটা একটু ব্যাখ্যা আপনার কাছে শুনতে চাই শুরুতেই। আপনি একটা খুব মানে সেন্সিটিভ প্রশ্ন করেছেন। দেখেন, পেশা কিন্তু শুধু ডাক্তারি পেশা না। জি, কোনো পেশাই কি আমাদের দেশে নির্ধারিত করা রয়েছে? ইভেন সরকার এই যে পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে রাখার জন্য কত চেষ্টা করেছে, তাই না? তো আপনি যদি ন্যাশনাল ওয়ে চিন্তা করেন তাহলে কিন্তু অন্য জায়গায় আপনি টাচ করতে হবে। আমরা ডাক্তাররাও মানুষ, সমাজের অন্যরা মানুষ, তুলনামূলকটা চলে আসবে। যেটা হতে পারে সেটা আমি মনে করি যে মানুষের প্রয়োজনের কিন্তু শেষ নেই। আচ্ছা, তো আমাকে ডক্টর হিসেবে প্রথমেই চিন্তা করতে হবে যে আমার কাছে যে রোগীটা এসেছে সে যদি সলভেন্ট হয় তাহলে আমার প্রাপ্যতাটা সে দিবে, এটাই স্বাভাবিক। কিন্তু রোগ তো শুধু সলভেন্ট মানুষের হয় না, সেই জায়গাটায় আমার একটা অ্যাড্রেস করার বিষয় রয়েছে। আমি কেন তখন শুধু টাকার জন্য তাকে দেখব না, সেটা তো হওয়া উচিত না। কারণ আমি তো এমন একটা পেশায় গেছি যেটা সেবামূলক পেশা। এখানে আপনি কিন্তু সরাসরি মানুষকে না করতে পারবেন না। একটা মানুষ ব্যথায় কতরাচ্ছে, আপনি তাকে প্যারাসিটামল লিখে দিবেন বা প্যারাসিটামল খেতে বলবেন, এটা তো টাকা পয়সার বিষয়টা তো সেকেন্ডারি, আপনি বলবেন এটাই স্বাভাবিক। জি, তাহলে আমাদের ক্ষেত্রে যেটা করতে হবে, যদি একটা পেশায় আপনি নির্ধারণ করে দেন বা আপনি চিন্তা করেন, সেটা হবে না। দেখুন, অ্যাডভোকেটদের মধ্যে কেউ হয়তো 10,000 টাকায় একটা মামলা পরিচালনা করে। আমরা এরকমও শুনেছি প্রখ্যাত ইয়েরা আছে যারা 5 মিনিট ব্যয় করলে 5 লাখ টাকা 10 লাখ টাকাও নেয়। আমাদের মধ্যেও আছে, কারণ স্কিলের এখানে একটা ব্যাপার আছে, এটা নির্ধারণ করার কোনো মাপযন্ত্র নাই।
আমি যে জিনিসটা বলতে চাই যে আমরা ডক্টর যারা তাদের আমাদেরকে ওই মূল্যবোধটা থাকতে হবে যে এই মানুষটা একটা স্পর্শকাতর অবস্থায় এসেছে, আমার মুখের দুটো কথা বা হাতের দুটো লেখা তার এই কষ্টটাকে রিলিফ দিতে পারে, পাশাপাশি সেই থেকে আমার রুটি রোজগারের ব্যবস্থা হতে পারে। সেটা সবসময় একরকম হওয়া উচিত বলে আমি মনে করি না এটা। তার মানে আমি প্রফেসর মানুষ, ধরেন আমি 1000 টাকা ভিজিট নিই, আমি কি একটা রিক্সাওয়ালার কাছ থেকে 1000 টাকা নেবো? নট লাইক দ্যাট। কারণ আমাকে চিন্তা করতে হবে যে ওই মানুষটা 1000 টাকা দিলে তার কষ্টটা কতখানি হবে। আমি 10টা রুগী দেখি, 2টা রুগীকে আমি ভিজিট কম রাখলে এমন কিছু যায় আসে না, এবং ফ্রি দেখে দিলেও তো কিছু যায় আসে না। যদি আমরা এই মানসিকতা নিয়ে দেখি তাহলে কিন্তু এইটা নিয়ে মানুষের অত অভিযোগ থাকবে না। কারণ আপনি যখন একটা সম্পত্তির কেস পরিচালনা করতে চান, আপনি কিন্তু চান যে বেস্ট লয়ারের কাছে যাই, টাকাটা তখন মুখ্য মনে করেন না। তা আপনিও যদি সামর্থ্যবান হন, আপনার সন্তানের বেস্ট চিকিৎসার জন্য কিন্তু আপনি টাকার চিন্তা করবেন না, নাহলে তো মানুষ সিঙ্গাপুরে যেত না। ঢাকা মেডিকেল কলেজ গেলে একটা হার্নিয়া করতে তার 500 টাকা খরচ হয়, অ্যাপোলোতে গেলে 1.5 লাখ টাকা খরচ হয়। মানুষ যাচ্ছে না অ্যাপোলোতে, যাচ্ছে, তার মানে কি সেবা নিতে যাচ্ছে। কিন্তু আমার কথা হচ্ছে যে মানুষটা আসবে সেবা নিতে, সে কিন্তু সেবা নেওয়ার উদ্দেশ্যে আপনার কাছে যায়। আমি ডক্টর হিসেবে আমার বিবেচনা বোধ আসবে যে এই মানুষটার ক্যাপাবিলিটি বা তার কষ্টটাকে আমি একটু শেয়ার করি না কেন, তাহলে কিন্তু সমাজে এই ধরনের বিষয়গুলি অনেক কম হবে বলে আমি মনে করি। ধন্যবাদ স্যার। আমি একটু যোগ করতে চাই, সেটা হচ্ছে যে আসলে চিকিৎসক টাকা নিচ্ছেন, সময় দিচ্ছেন না, ব্যাপারটা কিন্তু এরকম, প্রাইভেটে কিন্তু এরকম না যে আসলে চিকিৎসকই সব টাকা নিয়ে নিচ্ছেন। চিকিৎসক কিন্তু মানে একটা হাসপাতালের অধীনে কাজ করছে, সেই হাসপাতালের মালিক পক্ষের অনেকেই চিকিৎসক না, অচিকিৎসক। স্যার আপনি এই ব্যাপারে কি বলতে চান? জি, আপনি বিষয়টি ঠিকই বলেছেন। সেটা হচ্ছে যে প্রত্যেক হাসপাতালেরই একটা প্রোটোকল সিস্টেম আছে, এবং সেখানে কিন্তু তাদের একটা মানে এক ধরনের ক্যাটাগরাইজ বা শ্রেণীবিন্যাস করা আছে যে কোন ধরনের চিকিৎসক কীরকম ধরনের পেমেন্ট হবে। যেমন একজন প্রফেসর স্বাভাবিকভাবেই তার শুধু তো তার 1 মিনিট বা 2 মিনিট বা 5 মিনিট দেখাটা এখানে মূল বিষয় নয়। ব্যাপারটা হচ্ছে তার সাথে তার কি পরিমাণ এক্সপেরিয়েন্স আমরা কিনে নিচ্ছি। দেখা যাচ্ছে যে তার দীর্ঘ সময়ে তার শুধু যে MBBS ডিগ্রি তা তো না, তার পরবর্তী পোস্ট গ্র্যাজুয়েশনের আরও সমান বছর, তার এতদিনের অভিজ্ঞতা দিয়েই কিন্তু আমরা তার কাছে যাচ্ছি সেই সমাধানটুকু নেওয়ার জন্য। সেই ক্ষেত্রে হাসপাতালের যে পলিসি এবং সব এখনকার যে সিস্টেম, তাতে প্রায় মানে উল্লেখযোগ্য প্রফেসর এবং অন্যান্য যারা পরিচিত চেম্বার করেন, তারা কিন্তু একটা সিস্টেমের মধ্যে দিয়ে করেন, একটা হাসপাতালের মধ্যে দিয়ে করেন, এবং সেখানে অতএব সেখানে একটা ধরাবাঁধা নিয়ম আছে, জেনেই কিন্তু রুগীরা যান। এমন ঘটনা ঘটে না যে উনি যে প্রতারিত হচ্ছেন, এই ধরনের বিষয়গুলো থাকে না। হ্যাঁ, এখন কথা হচ্ছে যে রোগ তো আসলে সবার ক্ষেত্রে একই রকম নয়। কিছু রোগ আছে অতিমাত্রায় জটিল, কিছু রোগ আছে হয়তো আপনাকে অপারেশন করতে হবে মানে 6 ঘন্টার, 8 ঘন্টার, 10 ঘন্টার। কিছু রোগ আছে আরও অনেকজনকে সহযোগী করে টিম করে করতে হবে, একা করা যাবে না। সেই ক্ষেত্রে অ্যানেস্থেসিয়ার অংশ আছে, সেই ক্ষেত্রে অ্যাসিস্ট্যান্টদের অংশ আছে, সেই ক্ষেত্রে ওটির খরচাবলী আছে, সব কিছু মিলে বেড়ে যেতে পারে। সেই ক্ষেত্রে সেই বিষয়গুলো আমি যতটুকু জানি যে আমাদের দেশের যারা সার্জনরা আছেন তারা আগেই রোগীকে একটা ধারণা দেন, কাছাকাছি একটা ধারণা দেন উনি কি নিতে পারবেন কি না। এবং যারা মেডিসিন বা অন্যান্য প্র্যাকটিস করেন তাদের ক্ষেত্রে হয়তো সেই অংশটুকু নাই, কিন্তু যখন বিভিন্ন রকমের ইন্টারভেনশনাল কাজগুলো হয়, এন্ডোস্কোপিক আদার্স, সেগুলোরও কিন্তু একটা স্লট আছে। তো এই বিষয়গুলো জানানোর পর রুগী যদি মনে করে যে তার পক্ষে এই ব্যয়টা, এই ধরনের ইয়েটা নেওয়া সম্ভব না, এবং সেই ক্ষেত্রে আমি দেখেছি যে হাসপাতালগুলোর মধ্যে আবার ক্যাটাগরি আছে। হ্যাঁ, আপনি হয়তো অপারেশনের খরচটুকু এরকম ফিক্সডই থাকবে, কিন্তু আপনি যদি একটা বড় একটা ক্যাবিনে থাকেন, ভিআইপি ধরনের ক্যাবিনে থাকেন, তখন কিন্তু আপনার 5 দিন ক্যাবিন ভাড়াটাই অপারেশনের চার্জের চাইতে বেশি হয়ে যাবে। তাহলে আপনি একটা জেনারেল বেড নিয়ে থাকলে সেই অংশটুকু কিন্তু কাটেল করা যায়, কমানো যায়। আবার মাঝামাঝি ধরনের ছোট একটা কেবিন নিয়েও কিন্তু থাকা যায়। চিকিৎসার ক্ষেত্রে কিন্তু কোনো পরিবর্তন হচ্ছে না। তাহলে এই বিষয়গুলো কিন্তু সহজ করা যায়। আর যখনই সার্জন বা একজন চিকিৎসক যখন দেখেন যে রুগীর চিকিৎসা প্রয়োজন কিন্তু সে এইটা অ্যাফোর্ড করতে পারছে না, তখন কিন্তু তার জন্য ঢাকা মেডিকেল থেকে শুরু করে আরও মানে বাংলাদেশের সবখানেই কিন্তু টারশিয়ারি মেডিকেল কলেজগুলো আছে এবং সেইখানে একই মানের চিকিৎসা দেয়া হচ্ছে। এই প্রফেসরই কিন্তু অপারেশন করছেন। হ্যাঁ, সেক্ষেত্রে
কিছুটা হয়তো এরকম হতে পারে যে সময় প্রাপ্তিতে একটু দেরি হয়, কিন্তু ইমার্জেন্সিগুলোর ক্ষেত্রে দেরি হয় না। সেখানে সার্বক্ষণিক মানে 24/7 অপারেশন হচ্ছে, রাত দিন 24 ঘন্টা। রাত 3টার সময় একটা টেস্টিকুলার টর্শন, একটা বাচ্চার অন্ডকোষ প্যাচ খেয়ে গেছে, সেটা তো ইমার্জেন্সি, সেটা তো পড়ে থাকবে না। একটা বাচ্চা তৈরি হয়েছে, পায়ুপথ নাই, তার তো অপারেশন করে ঠিক করতে হবে। এই ধরনের সকল ইমার্জেন্সি কিন্তু সার্বক্ষণিকভাবে করা হচ্ছে, এবং যারা করছে তারা প্রফেসরের আন্ডারে দীর্ঘদিন ধরে ট্রেইনি বা প্রশিক্ষণ নিয়ে যে ওইটার জন্য যোগ্য তাকেই রাখা হচ্ছে, এমন নয় যে যোগ্য নয়। এবং প্রয়োজনে প্রফেসর পর্যন্ত যে অপারেশন করছে। আমি আমার স্যার যে রাত 3টার সময় যে ইন্টারসেপশন অপারেশন করে আসছে ঢাকা মেডিকেলে, যে এটার জন্য কিন্তু আলাদা কোনো রেওয়ার্ড নাই, কিন্তু আমরা দেখেছি যে প্রয়োজনটা কতটুকু ইম্পর্টেন্ট। তো অতএব এই যে একটা হায়ারার্কি লেভেল আছে, যে কোনো সময় যাকেই ডাকলে তিনি এসে কাজ করে যাচ্ছেন। ফলে এই ধরনের ক্ষেত্রেও কিন্তু যিনি পারছেন না বাইরে অ্যাফোর্ড করতে, বিভিন্ন পন্থার বাতলে দেওয়ার পরেও হয়তো জেনারেল বেড, মিডল কেবিন অথবা কোনোটাতেই সম্ভব নয়, তার জন্য কিন্তু আলাদা ঢাকা মেডিকেলে সম্পূর্ণ ব্যবস্থা আছে। এই প্রক্রিয়াটুকু করা হয় বলেই কিন্তু সত্যিকার অর্থে চিকিৎসা ব্যবস্থাটা চলছে। এখন এরপরেও হয়তো একটা কথা হয়, তাহলে রুগীরা কেন ইন্ডিয়া চলে? আসলে যারা ইন্ডিয়া যাচ্ছে তারা কিন্তু আরও অনেক অনেক বেশি খরচ করছে, কিন্তু তারা সঠিক পথটা কখনো পাচ্ছে না হয়তো, তাই তারা হেলথ ট্যুরিজমের শিকার হচ্ছে, কখনো বা দালালের খপ্পরেও পড়ছে। তারা জানেই না যে এত ভালো চিকিৎসা ফ্যাসিলিটিস আছে। আপনি কি মানে কয়জন মানুষ জানে যে ঢাকা মেডিকেলে ল্যাপারোস্কোপি করে অ্যাপেন্ডিক্স অপারেশন হচ্ছে, ঢাকা মেডিকেলে ল্যাপারোস্কোপির ফ্যাসিলিটিস আছে, আদার্স ফ্যাসিলিটিস আছে, সিস্টোস্কোপি হচ্ছে, তারপরে আরও জটিল জটিল সব অপারেশনগুলো, সব যন্ত্রপাতি কিন্তু ঢাকা মেডিকেলে আছে, এবং চাইলেই সেটা অ্যাভেল করা যায়। হ্যাঁ, এখন পরিবেশটা বাংলাদেশের প্রেক্ষিতে যেমন থাকা দরকার, এই যে স্যার বললেন উপচে পড়া, তার মানে আমার বেডের বাইরে রুগী থাকলে তো তাকে হয়তো বারান্দায় থাকতে হতে পারে, মাটিতে থাকতে হতে পারে, সেটা কিন্তু তখন মেনে নিতে হবে, যেহেতু ওই অংশটুকু আমি অ্যাফোর্ড করতে পারছি না। কিন্তু চিকিৎসার ক্ষেত্রে কোনো রকমের কোনো পরিবর্তন হবে না। আমি ছোট্ট একটা জিনিস আপনি স্পেসিফিক্যালি একটা পয়েন্টের উত্তর দিয়ে আসলে টাকা নিচ্ছে কিন্তু সময় দিচ্ছে না, যিনি বলছেন তার তো ভিতর থেকে কথাটা আসছে, তাই না? জি। তো উনি গিয়েছে কি চিকিৎসা নিতে, তাহলে চিকিৎসকের দায়িত্ব হচ্ছে যে তাকে স্যাটিসফাই করা। সব রোগীর কিন্তু একই পরিমাণ সময় লাগে না। আমাদের দেশে হচ্ছেটা কি, সমস্যাটা হচ্ছে এই যে জেনারেল জিনিসগুলি এসছে কেন, কিছু সংখ্যক বিজি প্র্যাকটিশনারের জন্য আসছে। সেটা আবার কেন আসছে দেখেন, আপনি যদি প্রাণগোপাল স্যারের কথা চিন্তা করেন, যার টনসিল হচ্ছে সবাই প্রাণগোপালকে দেখাতে যাচ্ছেন, কিন্তু প্রাণগোপাল স্যারের তো টনসিল দেখার জন্য হাজার হাজার এন্টি সার্জন বাংলাদেশে তৈরি হয়েছে। আর মানুষেরও তো পারসেপশনটা চেঞ্জ হয়েছে। এখন যদি 200 লোক যে স্যারের কাছে টনসিল দেখাতে যায়, তাহলে স্যারের তো একটা অনেক ব্যস্ততা আছে, সময়ের একটু ঘাটতি আছে, কিন্তু স্কিল কিন্তু স্যারের আছে। স্যার ওই 30 সেকেন্ড দেখলেও তার টনসিল এবং অপারেশন লাগবে কি লাগবে না একজন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর বা জুনিয়র থেকে অনেক ভালো বুঝেন, কিন্তু রুগীটা সন্তুষ্ট হচ্ছে না। রুগী মনে করছে স্যারকে এত টাকা ভিজিট দিলাম, মাত্র 30 সেকেন্ড সময় দিল। তাহলে একটা জিনিস খেয়াল করতে হবে আমাদের, জেনারেলি আপনি যদি পর্যাপ্ত সময় নিয়ে আপনার চিকিৎসা করাতে চান, তাহলে আপনাকেও কিন্তু চয়েস করে যেতে হবে। সবার কাছ থেকে একরকম আশা আপনি করতে পারবেন না। আর ডক্টর হিসাবে যদি আমি এখান থেকে চিন্তা করি, আমি যদি এত কিছু রিড করতে পারি, তাহলে মানুষটা সন্তুষ্টিটা রিড করতে পারবো না কেন? ঠিক আছে, উনি দুটা কথা বলতে চাচ্ছে, আমি শুনি না, অথবা ওনাকে একটা সংক্ষিপ্ত বাক্যে বুঝাই দিতে পারি যে বাবা আপনি যত কথা বলছেন, আমি আপনার বাচ্চাটাকে দেখেই বুঝেছি টনসিলটা খুবই খারাপ, আপনি অনেক ডাক্তার দেখিয়েছেন, আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলি এটা অপারেশন লাগবে। তাহলে আপনাকে কিন্তু দায়িত্ব যে ওর সন্তুষ্টিটা আদায় করে নাও। আমার মনে হয় এই গ্যাপটা এইসব জায়গায় হয়। মানুষ আশা করে যায় 1000 টাকা দিয়েছি 15 মিনিট কথা বলবো, এবং আমাদের দেশে কিন্তু এটাও ঠিক, সবাই আমরা একটু আশেপাশের কথা বলতে একটু পছন্দ করি। হ্যাঁ, শুরু করবে অনেক আগে থেকে, যেগুলির কোনো প্রয়োজন নাই, হয়তো এরকম কথা শুরু করলো, মাঝখানে কথা না শুনলে বলে যে ডাক্তার সাহেব কথা শুনলো না। সেজন্য দুটোই চিন্তা করতে হবে যে ডাক্তারেরও সময়টা খুব প্রয়োজনীয়,
এবং সে আসলেও আপনার বিবেচনায় মনে হচ্ছে কিনা যে যে সময়টা দিয়েছে তার চিকিৎসা ঘাটতি হচ্ছে কিনা। আননেসেসারি সময় তো আসলে চাওয়াও ঠিক না, দেওয়াও আমি মনে করি ঠিক না। সেজন্য ডক্টরকে একটু এক্সট্রা, আমরা মনে করি যে এই সোসাইটিতে মেরিটোরিয়াসরাই ডক্টর হয়, তাই না? তাহলে তাদেরকে এই রিডিংটা করা বা ওই জেনারেল পারসেপশনটা একটু চিন্তা করলেই হয়। অথবা যদি আমরা মনে করি যে খুব ধরেন যারা আমাদেরও শ্রদ্ধেয় ব্যক্তি, যাদেরকে আমরা অনুকরণ করি, এরকম লেভেল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদেরকে নিয়ে গেছে, তাদের লিমিট করে দিলে ভালো হয়। তারাও যদি ধরেন 20টা রোগীর বেশি দেখবে না বা এইরকম রোগী দেখবে না, রেফারাল কেস ছাড়া দেখবে না, তাহলে কিন্তু এই জিনিসটা সমাধান হয়ে যায়। কিন্তু সেই সিস্টেমটা তো আমাদের দেশে নেই। বাইরে কি হয় বলেন? বাইরে একটা জিপিকে দেখবে, জিপি তারপরে রেফার করবে, সে আবার টার্সিয়ারি। আমাদের দেশে তো তা নয়। তাহলে বিষয়টার ভিতর যদি চিন্তা করেন, শুধু কিন্তু ব্যক্তি হিসেবে যদি আমরা ডাক্তারকে দোষারোপ করি, সেটা কিন্তু সবসময় ঠিক না। আর একটা বিষয় হচ্ছে বাইরে কি হয়, ইন্স্যুরেন্স পে করে। যখন ইন্স্যুরেন্স পে করে, এটা হচ্ছে আনসিন মানি। তা আনসিন মানি মানুষকে পীড়া দেয় না। আর আপনি যখন পকেট থেকে বের করে 5টা টাকাও দেবেন, সেটা সিন মানি, সেটা আপনাকে এক ধরনের পীড়া দিবে। তাহলে সিস্টেমের গত কারণে অভিযোগগুলি কিন্তু চলে আসে। তো এটা আসলে আমরা আশা করি যে আস্তে আস্তে এগুলো আমাদের আচরণের মাধ্যমে, এখন কিন্তু ইয়াং ডক্টররা এইসব অভিযোগ অনেক কমে আসছে। তারা মোটামুটি সময় দেয়, মানুষকে চেষ্টা করে। এমনিতেও আমরা সোসাইটিতে ডাক্তার হলে আমরা তো সাধারণ মানুষ, এর মধ্যেও নানান মানসিকতার মানুষ, বিভিন্ন ধরনের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড বলেন বা মেন্টাল স্ট্যাটাস বলেন আছে। কিছু যে ঘটনাগুলি ঘটে না তা না, কিন্তু এই জিনিসগুলি হয় কি খুব সহজে বিশ্বাসযোগ্য হয়। আপনি যে কোনো মানুষকে যাই বলবেন ডাক্তারের কাছে যায়, টাকা নেই কিন্তু সময় দেয় না, এটা জেনারেল বিশ্বাস করবে। কিন্তু আমি যেভাবে বললাম, আপনি জিনিসটা যদি ওইভাবে চিন্তা করেন, দিস ইজ ফ্যাক্ট। মানুষ হিসেবে সবারই চাহিদা থাকে, অপরিসীম থাকবে, কিন্তু উনি চেষ্টা করতে চান যে তার সময়টা একটা পর্যায়ে উনি থামতে চান। কিন্তু অনেক সময় রোগীর ভিড়ের কারণে অনেক সময় ইচ্ছে করলে, যেমন প্রাণ গোপাল দত্ত স্যারের কথাবার্তা আপনি বলেছেন, স্যার ইচ্ছে করলে অনেক সময় রোগী হয়তো আর ফেলতে পারছেন না, তার পেছনে সারি অনেক লেগেই আছে। আর স্যার একটি কথা বলেছেন যে গভীর রাতে যখন একজনকে ডাকা হবে, সার্জন কিন্তু চলে যাচ্ছেন তার অপারেশনটি করার জন্য, সেক্ষেত্রে উনি কী পাবেন কী পাবেন না রিওয়ার্ডের চিন্তা কিন্তু উনি করছেন না। এরপরে অভিযোগ থাকবে, আরেকটা অভিযোগ আছে, সেটা হচ্ছে যে কোনো চিকিৎসক দিনে শত শত রোগী দেখছেন। তো এইটি আসলে এই অভিযোগটি মানে আত্মসমালোচনা আকারেই আমরা করতে চাচ্ছি যে এই এত পরিমাণ রোগী যদি একজন চিকিৎসক দিনে দেখেন, তাহলে তার দ্বারা মানে গুণগত স্বাস্থ্য সেবাটা কি মানে ব্যাহত হওয়ার আশঙ্কা আছে কিনা? হ্যাঁ, মঈন একটু পরে স্যারকে একটু এই করতে চাই। তুমি একটু পরে বলো, আমি জাস্ট জেনারেল পারসেপশনটা বলি। আমরা যদি সাধারণ হিসেবে চিন্তা করি, অবশ্যই প্রত্যেকেরই একটা ধারণ ক্ষমতা রয়েছে। সেই দিক থেকে আপনি চিন্তা করতে গেলে ইউ আর রাইট। কিন্তু আপনাকে আগেই একটা জিনিস বলেছি, চাহিদা যেখানে তৈরি হয়, আপনি কি কোনো বিপণী বিতান দেখতে পারবেন যে বলেছে যে 100টার বেশি ক্রেতা গ্রহণযোগ্য নহে? কোনো জায়গায় দেখেছেন? লাইন দিয়ে মানুষ কিন্তু দাঁড়াচ্ছে, একটার পর একটা নিচে 2 ঘন্টা 3 ঘন্টা। ইভেন ফাস্টফুডের দোকানে আজকাল দেখা যায় যে দোকান ভরে রাস্তা হয়ে অনেক দূরে মানুষ কিন্তু কিনতেছে। তার মানে কি, আপনি একটা জিনিস নিতে চাবেন, সেটা যদি সিস্টেম না থাকে, তাহলে যত যাবে এখানে ফেরত দেওয়ার সুযোগটা নাই। ফেরত দিতে পারে কিভাবে? ডাক্তার নিজে করতে পারে সিস্টেম। সে জায়গায় কিন্তু ডাক্তারের বদনাম হওয়ার সম্ভাবনা বেশি। যা আমি প্রাণগোপাল স্যারকে দেখাতে চাইছিলাম, স্যার আমাকে দেখলই না। আচ্ছা, সো আপনাকে কিন্তু এই বিষয়টা বলার আগে সিস্টেমের কারণেই সমস্যাগুলি হচ্ছে এটা বলতে হবে। আর একটা জিনিস আমি মনে করি যে আমাদেরও চাহিদাটা একটা লিমিট করে নেওয়াই ভালো। আমি মনে করি দরকার হলে একটা সিস্টেম করলো, একটা অ্যাপয়েন্টমেন্ট সিস্টেম করলো, তাই না? এর মধ্যে 5টা ইমার্জেন্সি পকেট রেখে দিল যে না, একটা ইমার্জেন্সি মানুষ অথবা একটা গুরুত্বপূর্ণ ব্যক্তি অথবা মনে করেন একটা যে ডিজিজটা দেখা খুব জরুরি, এই স্কিলনেস সবার নাই, বা আপনি একটা স্পেসিফিক জায়গায় কাজ করেন, সেই ধরনের রুগীকে দেখতে হবে, 5টা আপনি উইন্ডো পকেট রাখেন। বাকি 30টা রুগী দেখবেন, 25টাকে আপনি লিমিট করেন, ওদেরকে জেনারেল হিসাবে তারা দেখি, তাহলে কিন্তু অনেকখানি মানে আপনার এই অভিযোগটা অনেকখানি চলে যায়। আর একটা ব্যাপার হচ্ছে আমার দেখার দৃষ্টিভঙ্গিতে, যে যারা অনেক সময় রুগী দেখে, এদের কিন্তু সাধারণ কাজে তেমন একটা হ্যাম্পার হয় না, কারণ তারা হ্যাবিচুয়েটেড হয়ে যায়। আমি এখানে নাম বলছি না, আমরা এরকম অনেক গুরু মানুষকে দেখেছি যারা ঠিক আমার আগে 8:30 ঠিকই অফিসে যায়, অথচ রাত 3টা পর্যন্ত রুগী দেখেছেন। তার মানে কি, শরীরে না মহাশয়, সে সহায় নিয়েছে এটা। তো যেগুলি দুর্নামের বিষয়, সেগুলি মনে করবেন যে একদম জেনারেস না, কিন্তু কারণ
উনি কি ওনার হেলথ সচেতনতা আপনার আমার থেকে কি কম? সে যদি টায়ার্ড হয়ে যায়, সে যদি তার আয়ু কমে যায়, অসুস্থ হয়ে যায়, সেইটা করতে চাইবে না। 2 দিন 10 দিন 15 দিন 20 দিন করতে পারে, লাইফ লং করতে পারে না। তার মানে কি অ্যাক্লিমেটাইজেশন, একটা সহনশীলতা তার মধ্যে চলে আসে। হ্যাঁ, যেটা হয় হিউম্যান বিং হিসাবে হয়তো ধৈর্যটা শেষ পর্যায়ে অত রাখতে পারে না, অথবা রুগীর সামনে অ্যাটেন্ডেন্সকে বললো যে এই এত সিরিয়াল দিয়েছিস কেন, এগুলি রাখছিস কেন, তখন রুগী একটু মনোকষ্ট হয়েছে। আমি সন্ধ্যাবেলায় এসে রাত এখন 10টা বাজে এতক্ষণ পর্যন্ত ওয়েট করলাম, আমার বেলায় ডাক্তার সাহেব এরকম করলো। তো এই জিনিসগুলো একটা সিচুয়েশনাল ওভারবাস্টিং। কিন্তু বাস্তবতা হচ্ছে যে হয় আপনাকে সিস্টেমের মধ্যে আসতে হবে, অথবা সচেতনতা বাড়াই এই জিনিসগুলিকে যতটুকু কমানো যায়। মইন, তুমি বলো। আমার মনে হয় স্যার, আমি একটু আব্দুল্লাহ স্যার একটা উদ্ধৃতি দিয়ে আপনার কাছে যেতে চাচ্ছি। সেটা হচ্ছে, স্যার বলেছিলেন যে আমরা চিকিৎসকরা অন্যের স্বাস্থ্য সুরক্ষার জন্য আমরা খুব তৎপর থাকি, কিন্তু আমাদের নিজের স্বাস্থ্যের বেলায় আমি অনেকটা গাফেল হয়ে যায়। মানে আসলে এই মানে ধরেন যে রোগীদেরকে আমি যথাযথভাবে সেবাটাও দিলাম, 100 রোগী দেখলাম, কিন্তু এটা আসলে আমার স্বাস্থ্যের জন্য কি পরের দিনের জন্য আমাকে ক্ষতিগ্রস্ত করছে কিনা, একটু এই সাইডটা আপনি বলবেন স্যার। হ্যাঁ, আপনি কিন্তু একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন। স্যার যেটা বলেছেন সেটাও যেমন ঠিক যে তারা কিন্তু এক ধরনের অ্যাডাপ্টেশন হয়ে গেছে বা অ্যাক্লিমাটাইজেশন হয়ে গেছে যে আমি রুগী দেখব। এবং এখানে আমি একটা গুরুত্বপূর্ণ কথা বলতে চাই, ওনারা কিন্তু যারা 200 রুগী দেখেন বা 100 রুগী দেখেন, তারা কিন্তু 2 ঘন্টা দেখেন না, তারা অনেক সময় ধরে রুগী দেখেন। যেমন হয়তো দুপুর থেকে অনেকে রুগী দেখার, আব্দুল্লাহ স্যারের কথাই যখন বললেন, উনি তো ইউনিভার্সিটির অংশটুকু শেষ করে এসে পেশেন্ট দেখা শুরু করতেন এবং দেখতেন রাত, মানে গভীর রাত পর্যন্ত। ফলে উনি কি করেছিলেন, মানে ওনার এই স্কিলড ক্যাপাসিটিটা মানে ইউটিলাইজ করার জন্য ওনাকে কিন্তু অনেক বেশি সময় ধরে পেশেন্ট দেখতে হতো, এতে অনেক বেশি পেশেন্ট। এখন আমাদের দেশের পেশেন্টও এমন যে যাকে দেখাতে চান তাকে না দেখিয়ে ছাড়বে না। আমি আপনাকে একটা বাস্তব উদাহরণের কথা বলি যে আমার নিজের ফাদার ইন ল, উনি খুলনা থেকে আসছেন, ওনার একজন নিউরোলজিস্ট দেখানোর কথা। তো আমি আমার স্মরণে যে নিউরোলজিস্টগুলো আছে, আমি যাদেরকে চিনি, ওনাদের কাছে আমি অ্যাপয়েন্টমেন্ট করার জন্য ল্যাবএইডে ফোন করেছি, আমি অ্যাপয়েন্টমেন্ট করার জন্য ফোন করে কিন্তু আমি 28 তারিখের আগে সিরিয়াল পাইনি, অথবা মানে তার মানে আরও 14 দিন পরে বা আরও 12 দিন পরে। আবার কারোটা পেয়েছি যে আজকে সিরিয়াল 1 থেকে 1.5 মিনিটের মধ্যে শেষ হয়ে যাবে, সিরিয়ালটা নিতে হবে কালকের। ওই 1.5 মিনিট পার হয়ে গেলে, 10টা থেকে সিরিয়াল দেওয়া শুরু, 1.5 থেকে 2 মিনিট পার হয়ে গেলে আজকের জন্য সিরিয়াল না, পরের দিনের জন্য। অতএব এটা কিন্তু এখন হচ্ছে, সবাই একটা নিয়মের মধ্যেই রাখতে চাচ্ছেন, কিন্তু তারপরেও যারা অনেক বিজি প্র্যাকটিশনার, তাদের বাধ্য হয়েও হয়তো অনেক বেশি পেশেন্ট দেখতে হচ্ছে, যারা ওনাদের ছাড়া না দেখিয়ে যাবেন না। এখন এটার কারণে, এটা তো ঠিক যে আমরা মানুষ, হিউম্যান বিং, এটার কারণে ডাক্তাররা যে নিজেদের ব্যাপারে অনেক সময় ভুলে যাচ্ছে না তা কিন্তু নয়। এমন উদাহরণও আছে যে আরও হয়তো দীর্ঘদিন সেবা দিতে পারতেন, কিন্তু হঠাৎ করে ক্রিপলড হয়ে গেছেন, হঠাৎ করে অসুস্থ হয়ে গেছেন, হঠাৎ করে মানে জীবনের ঝুঁকি তৈরি হয়ে গেছে। অতএব এই ক্ষেত্রে এটা কিন্তু গুরুত্বপূর্ণ যে মানে আরও দীর্ঘদিন সেবা দেওয়ার জন্য নিজেকে সেইভাবে তৈরি করাটা এবং সেই স্পেসটুকু রাখাটা আমার মনে হয় উচিত। আমি যেমন আমার স্যারকে জানি, উনি নিজের ব্যস্ততাকে সামাল দেওয়ার জন্য উনি কিন্তু বৃহস্পতিবার দিন চেম্বার করেন না, শুক্রবার দিন চেম্বার করেন না। তাইলে এই যে একটা বিষয়, চাইলে কি উনি বৃহস্পতিবার দিন তাহলে আরও বেশি পেশেন্ট আসতো, কিন্তু এই যে একটা পজ দিয়েছে, এই পজটা কেন? আমি অনেক আরও প্রফেসরদের জানি বা যারা বাংলাদেশে খুব রিনাউন্ড, যাদের সিরিয়াল পেতে দেরি হয়, তারা অনেকে কিন্তু সপ্তাহে আরও কমিয়েছেন, 3 দিন চেম্বার করেন বা 2 দিন চেম্বার করেন, এরকম করেও কিন্তু অনেকে বিষয়টাকে কমানোর চেষ্টা করছেন। তবে স্যারের কথার সাথে আমি খুবই মানে গুরুত্ব দিতে চাই, যতদিন না আমাদের দেশে প্রকৃত রেফারেল ব্যবস্থা চালু হবে ততদিন কিন্তু হবে না। এবং আমি এই উদাহরণের সাথে এটাও বলতে চাচ্ছিলাম, যারা বাইরের দেশের চিকিৎসা নেওয়ার অভিজ্ঞতা আছে, তারা জানেন যে আর্জেন্ট কেয়ারে যে হয়তো অ্যাকিউট কন্ডিশনটা তারা দেখাতে পারেন, কিন্তু সেটাও সাথে সাথে নয়। মানে এমনও হয়েছে, বাচ্চা নিয়ে দেখাতে গেছেন, সকালে গেছেন, তার সিরিয়াল হয়তো পেয়েছেন সন্ধ্যায়, বিকালে, এর মধ্যে তারা ভিজিবল হয়েছে, এসে হয়তো একটা পেইন কিলার দিয়েছে, বলছে আরও অপেক্ষা করো, তোমার সিরিয়াল আসলে তুমি দেখাবা, হয়তো একটা রক্ত পরীক্ষা করেছেন। তারপরেও যখন সত্যিকার অর্থে একটা রুটিন সার্জারি বা এরকম বিষয়ের প্রয়োজন হয়,
ওই যে বললাম, অনেক ক্ষেত্রে দেখা যায় যে 2 মাসের আগে কোনো সিরিয়াল নাই, যদি সেটা আর্জেন্ট করাতে চায়। আর যদি দেখা যায় যে রুটিনে পড়ে গেছে, তাহলে 6 মাস থেকে 8 মাস। তারপরেও ক্যাটাগরি আছে, কেউ কেউ 2.5 বছর ধরে অপেক্ষা করছে পিত্তথলির পাথর নিয়ে যে অপারেশন করাবে। কিন্তু আমাদের দেশে আমাদের চাওয়াটা কি, যে মানে আজকেই স্যারকে দেখিয়ে কালকেই যেন আমি অপারেশনটা করাতে পারি। সেই জন্যই কিন্তু চাপটা বাড়ে, প্রত্যাশার মাত্রা অনেক অনেক বেশি থাকে বলে মানে এই বিষয়টা এই রকম। ধন্যবাদ স্যার। স্যার একটু বলবেন যে একজন রোগীকে আসলে মানসম্মত চিকিৎসা দেওয়ার জন্য একজন রোগীকে আসলে কতটুকু সময় কমপক্ষে দেওয়া উচিত? জি, আপনি একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। সেই ক্ষেত্রে আমার যেটা প্রফেশনাল আই যাদের তৈরি হয়ে আছে এবং যারা স্কিল পারসন আছে, আমার মতে একটা স্ট্যান্ডার্ড টাইম হচ্ছে 10 মিনিট। এবং এই 10 মিনিটে কিন্তু রোগের ডায়াগনোসিস হয়ে যায়। আমাদের প্রফেসর দেখলেই শুনলেই অনেক সময় বলে দিতে পারে যে এইটা এইরকম হয়। যেমন বাচ্চার মা এসে বাচ্চা দেখানোর আগেই হয়তো বলল যে আমার বাচ্চার ডান দিকের অন্ডকোষের উপরের অংশটুকু ফুলে ওঠে, আবার ঘুমালে চলে যায়। আমরা তখন সহজেই বুঝে যাই এটা একটা হার্নিয়া ছাড়া আর কিছু নয়। অথবা যখন ওই যে বললাম যে হয়তো একটা ইমার্জেন্সি নিয়ে আসছে, যে আমার বাচ্চার অন্ডকোষটা মানে ফুলে আছে, ব্যথা করছে এবং লাল হয়ে আছে, তখনই কিন্তু আমরা বুঝি যে হয়তো এটা প্যাচ খেয়ে গেছে, যেটাকে টেস্টিকুলার টর্শন বলে, যেটা 6 ঘন্টার মধ্যে দ্রুত অপারেশনে যেতে হবে, না হলে হয়তো আমরা গোল্ডেন আওয়ারটা মিস করে ফেলবো। অতএব এই ক্ষেত্রে বাকি বিষয়গুলা এর সাথে কিন্তু চলে আসে। আরেকটা প্রশ্ন আপনি যেটা মানে খুবই খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে সার্জন হোক অথবা মানে সার্জনের বাইরেও যে হোক, সবসময় কিন্তু কাউন্সেলিং বলে একটা বিরাট বিষয় আছে। সেটা ছোট বাচ্চা হলে হয়তো তাকে করা লাগছে না, কিন্তু একটু বড় বাচ্চা হলে বড় বাচ্চা সহ তার প্যারেন্টসদের কিন্তু একটা কাউন্সেলিংয়ের আওতায় নিয়ে আসতে হয়। তাকে বোঝাতে হয় যে এটা অপারেশন না করলে কি হবে, এটা অপারেশন করলে কি হবে, আবার অপারেশন করলে পরে প্রকৃতিগতভাবে স্বাভাবিক যে অবস্থা সেই 100% সফলতাই হবে, না নিয়ার টু নর্মাল তার কাছাকাছি চেষ্টা করা হবে, এবং সেই ক্ষেত্রে জটিলতা থাকতে পারে। এবং সেই জটিলতা যদি থাকে তাহলে হয়তো একাধিকবারও অপারেশন করা লাগতে পারে। এই বিষয়গুলো যদি একটু বুঝিয়ে দেওয়া হয়, তখন এক্সপেকটেশনের মাত্রাটা বা চাওয়ার মাত্রাটা এতখানি উপরে উঠবে না যে তখন কি করেছে, ভুল চিকিৎসা করেছে, আবার ডাক্তার বদলানো, এই বিষয়গুলোর ব্যাপারগুলোর আগে মানুষ তখন চিন্তা করবে যে না, আমার তো এই বিষয়গুলো তাহলে কি এটা জটিলতার কারণে হয়েছে কিনা, তখন এই বিষয়গুলা সহজ হয়। সেই ক্ষেত্রে কাউন্সেলিং টাইমটা সহ আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় যে একজন রোগীর জন্য মানে 10 মিনিট সময় যথাযথ, কিন্তু প্রয়োজন ভেদে কোনো কোনো রুগীর 1 ঘন্টা সময়ও লাগতে পারে। জটিল রুগী অনেক দিন ধরে অনেক জায়গায় ঘুরেছে, অনেক রকমের বিষয় আছে, এমনকি ওই বেলায় সমাধান নাও হতে পারে। প্রয়োজনে বোর্ড করে আমাদের এরকম অনেক ঘটেছে যে আমি আমার ব্যক্তিগত প্র্যাকটিসের ক্ষেত্রে যখন দেখেছি যে এই রোগীটার সম্পর্কে আমি এখনই সিদ্ধান্ত নিতে পারছি না, আমি তাকে বলেছি যে আপনি ঢাকা মেডিকেলে আসবেন, আমার প্রফেসররা আছেন, স্যারদের সাথে দেখিয়ে আমি একটা সিদ্ধান্ত নিয়ে আপনাকে প্ল্যানিংটা বলবো। এবং সেইভাবেই কিন্তু বলে তারপর রুগীকে আমরা চয়েস দিয়েছি যে আপনি আপনার সুবিধা মতো জায়গায়, ঢাকা মেডিকেলেও কিন্তু এই অপারেশন বা এই ধরনের হওয়ার সুযোগ আছে, আপনি চাইলে এখানেও করানোর ক্ষেত্রে আমরাই করব। আবার অনেকে হয়তো পরিবেশ বা বিভিন্ন কিছু বা তার ব্যক্তিগত ঝোঁক প্রবণতা বা সময়ের দেরি না করার কারণে হয়তো যেখানে দেখিয়েছিলেন সেখানেই করেন। কিন্তু আমরা এটা বোঝাতে চাচ্ছি যে একটা রুগীর হয়তো বেশি সময় লাগতে পারে, কিন্তু স্ট্যান্ডার্ড বা গড়পড়তা হিসেবে আমার কাছে মনে হয় যে 10 মিনিট সময়ই আমাদের যে স্কিলড প্রফেসররা আছেন এবং তাদের জন্য যথেষ্ট। বাকিটুকু স্যার বলবেন। স্যার আপনার কাছে সময় জানতে চাইবো, পাশাপাশি হচ্ছে কাউন্সেলিং এর গুরুত্বটা নিয়ে আপনি একটু বলবেন। আমি সময় নিয়ে একটু কথা বলি। জি জি। আপনাকে দুইভাবে চিন্তা করতে হবে, ডিজিজ কোন ধরনের রোগ তার উপরে সময় নির্ধারিত হবে, কারণ আমাদের উদ্দেশ্যটা কি সুস্থতা চিকিৎসা দেওয়া। জি। আরেকটা হচ্ছে জেনারেল পারসেপশন, মানুষ কি চাচ্ছে। আপনি যদি অ্যাপয়েন্টমেন্টে এইভাবে দেন যে 5টায় আপনার সময়, পরের অ্যাপয়েন্টমেন্টটা দেন যে 5:15, তারপর এটা দিলেন 5:30, তাহলে ওই মানুষটা কিন্তু ধরে নিল যে 15 মিনিট তার জন্য অ্যালোকেটেড, তার একটা জেনারেল স্যাটিসফ্যাকশন কিন্তু হয়ে গেল। বা 10 মিনিটস, মঈন সাহেব যেটা বললো যে 10 মিনিটস, সে ধরে নিলে এই 10 মিনিট আমার সময়, তার একটা কিন্তু স্যাটিসফ্যাকশনের লেভেল আসলো যে না, আমি ডাক্তার সাহেবের কাছে 10 মিনিট সময় পাবো। তাতে দুইটা লাভ, একটা সেও একটু গুছাতে পারবে যে আমি 10 মিনিটের মধ্যে কী কী জিনিস জানতে চাই বা কী পেতে চাই।
এখন এটা হচ্ছে একটা ইনিশিয়াল আপনার স্যাটিসফ্যাকশনের লেভেল গেল। এর ভিতরে যাওয়ার পরে আপনি যদি স্যার যেটা বললেন যে হার্নিয়া এক কথায় বুঝে ফেলেছেন, লেগেছে 1 মিনিট, এরপরে আপনি 2 মিনিট তাকে বুঝাই বললেন যে আপনি অপারেশন লাগবে, ছোট একটা অপারেশন, এটা করে আপনি দিনে দিন বাড়ি চলে যেতে পারবেন, এটাতে এই খরচ হয় বা একটা জিনিস বললেন, না করলে এই ঘটনা ঘটতে পারে, আপনার 3 মিনিটে হয়ে গেল। আপনি এবার যদি একটা কথা বাড়তি জিজ্ঞাসা করেন, আপনার আর কিছু বলতে চান, জানতে চান, বেশিরভাগ রোগীরাই বলে জি না স্যার। অথবা আমরা অনেক সময় বলি যদি এরকম মনে হয় আপনি আমার সাথে পরে যোগাযোগ করতে পারবেন, অসুবিধা নেই, বা আমার এই চেম্বারে যোগাযোগ করবেন, এইটা। তাহলে কি মানুষের স্যাটিসফ্যাকশনটা তো আমাকে আগে দেখতে হবে। এখন মনে করেন আমি 10 মিনিট সময় একজনকে দিয়েছি, কিন্তু সে অনেক জায়গায় ঘুরে টুরে আসছে, ইন্ডিয়া বাংলাদেশ অনেক জায়গায় ঘুরেছে, বা সে মনে করছে যে ঢাকা মেডিকেল কলেজের প্রফেসর উনার কাছে গেলে আমার ছেলে একটা সমাধান হবে। এখন আপনি ঘড়ি দেখে যদি বসেন তাহলে তো এটা হবে না। সেক্ষেত্রে মঈন স্যার যেটা বললো, প্রয়োজনে তাকে আলাদা করে অ্যাপয়েন্টমেন্ট নিতে বলেন, আপনার সময় আসতে বলেন, অথবা আপনি বলেন আপনি 5টা রোগীর পরে আসেন, আমি একটু ফ্রি হয়ে আপনার সাথে নিয়ে কথা বলবো। কারণ আপনাকে মাথায় রাখতে হবে যে এই মানুষটা একটা দুর্দশাগ্রস্ত অবস্থায় এসে একটা শেষ সম্বল হিসেবে আপনার কাছে এসেছে। আপনার একটা নৈতিক দায়িত্ব যে আপনার সময়কে, মূল্যবান সময়কে ডিসবার্স করে আপনি তাকে স্যাটিসফাই করবেন। সেজন্য আসলে সবসময় বাধা ধরার নিয়ম না, তবে একটা স্ট্যান্ডার্ড টাইম একটু না দিলে হয় কি মানুষের জেনারেল পারসেপশনটা আসে না। এটা হিউম্যান বিং, তো স্বাভাবিক। সে টাকা দিয়েছে, সে মনে করে যে 1 মিনিটে চলে আসলাম বা কথাই বলতে পারলাম না। এই জিনিসটা আসলে একটু সিচুয়েশন অ্যানালাইসিস করে চললেই হয়। এখন আপনি যে কথাটা বলছেন কাউন্সেলিং, আমরা টিচাররা কিন্তু এটা নিয়ে এখন চিন্তিত। মেডিকেল সায়েন্সে অনেক বড় বড় বই টই পড়ানো হয়, এই রোগটা এইভাবে হয়, এই রোগের এই প্রভাব, এই উপসর্গ, এই চিকিৎসা, এই পরীক্ষা নিরীক্ষা করলে ধরা যায়, এই চিকিৎসা করলে ভালো হয়। কিন্তু কাউন্সিলিংয়ের ব্যাপারটা এইখানে মেডিকেল সায়েন্সের মধ্যে ওইভাবে সরাসরি আসে নাই। কিন্তু আপনি নিজেই দেখেন কাউন্সিলিংটা কত ইম্পর্টেন্ট। সেজন্য এটা আমাদের টিচারদের দায়িত্ব এবং সার্জনদের দায়িত্ব বা ফিজিশিয়ানদের দায়িত্ব। কী দায়িত্ব? একটা রোগী কী চায়, আপনি রোগী হয়ে গেলে কী চান? আপনি চান যে আপনার সমস্যাটা আপনি বুঝিয়ে বলবেন। যদি বাড়তি কথা মনে হয় আপনি ওইখানে ইন্টারফেয়ার করেন যে আপনার এইটা বলা দরকার না, আপনি এইটা বলেন, তাকে লাইনে নিয়ে আসেন, নিয়ে এসে সময় বাঁচান। আপনি তাহলে শুনবেন, শুনে আপনি যদি বলেন যে আপনার যেটা শুনলাম আপনি শুয়ে পড়েন, আমি দেখি। এবার দেখলেন, দেখার পরে আপনি বললেন যে আপনার কোনো পরীক্ষা নিরীক্ষা আছে কিনা, দেখলেন ওইটা, দেখার পরে আপনি 3টা জিনিস পেলেন। এবার যদি আপনি এইভাবে বলেন যে মা আমি আপনার কাছ থেকে শুনলাম আপনার বাচ্চার কি সমস্যা, আমি ওকে পরীক্ষা হাত দিয়ে দেখলাম, ওকে এই জিনিসটা পেলাম, আর এই পরীক্ষা নিরীক্ষার মধ্যে এটা পেয়েছি, সব কিছু মিলাই আমার জ্ঞান বুদ্ধি বিবেচনা বা অভিজ্ঞতা মিলে আমার মনে হচ্ছে আপনার বাচ্চাটার অ্যাপেন্ডিসাইটিস হয়েছে, সে ফর এক্সাম্পল। তাইলে ওর বাচ্চার কি হয়েছে সেটা তার মন তো জানতে চায়, কিন্তু তার ল্যাঙ্গুয়েজে জানতে চাই। এখন আমি যদি বলি যে আপনার পিএলআইডি হয়েছে, তো পিএলআইডি মানেই বুঝে না। তাহলে তার আপনার ল্যাঙ্গুয়েজটা হইতে হবে তাকে বোধগম্যতার মধ্যে। আপনি যদি বলেন যে পিছনে সিদ্ধারা হাড় আছে, জানেন তো 2 হাড়ের মাঝখান থেকে রগটা আসে, একটা জিনিস চেপে যাতে না যায় সেজন্য বালিশের মতো একটা জিনিস আছে, ওইটা বের হয়ে আপনার ওই রগের উপরে চাপ পড়ছে, এই জন্য আপনার পা ঝিনঝিন করে, সেই মানুষটা কিন্তু বুঝবে। হাড় নেওয়া হয়েছে বললেন, বুঝলেন না। আপনি যদি বললেন এখানে একটা ফুটা আছে, এটা দিয়ে পেটে নাড়িটা যায় আসে, মাঝে কোনো সময় আটকে যেতে পারে, এটা বুঝবে। তাহলে রুগীর সোশিও ইকোনমিক স্ট্যাটাস বুঝে আপনি আপনার ল্যাঙ্গুয়েজ ইউজ করে তাকে তার ভাষায়, মানে সে যে ভাষায় বুঝতে পারবে, রোগটা সম্পর্কে বুঝালেন। এরপরে কি কাজ, ফার্দার কি করণীয়, সে তো চিকিৎসা নিতে এসেছে। তাহলে আপনি বললেন যে আপনি এই করতে পারেন, কী করতে পারেন, মনে করেন একটা অ্যাপেন্ডিক্সি, আপনাকে বলতে হবে যে আপনি এটা মেশিন দিয়েও করতে পারেন, কেটেও করতে পারেন। মেশিন দিয়ে করলে কী সুবিধা আর কেটে করলে কী সুবিধাটা বলবেন। বলার পরে সে নেক্সট কোশ্চেন বেশিরভাগ রোগীরা করে যে স্যার আমাদের কেমন খরচ টরচ হতে পারে। আপনি সহনশীল পর্যায়ে বলেন, অসুবিধা কী, যে আপনি যদি ভালো কেবিন নিয়ে থাকেন, আমি এই হাসপাতালে বা ওই হাসপাতালে কাজ করি, ওইখানে গেলে এই খরচ হবে, এখানে গেলে হবে, এইখানে গেলে, শেষে আপনি বলেন না আপনার বাচ্চা নিয়ে চিন্তা করার দরকার নেই, চিকিৎসা আপনি পাবেন। আপনার যদি সেই সামর্থ্য না থাকে আমি লিখে দিচ্ছি ঢাকা মেডিকেলে যান, ওখানে বিনা পয়সায় চিকিৎসা পাবেন। 98% মানুষ খুশি হবে। 2-1টা মানুষ থাকবেই যাদেরকে আপনি হাজার কিছু করেও সন্তুষ্ট করতে পারবেন না। ধন্যবাদ স্যার। স্যার আমরা পরের মানে একেবারে শেষ দিকে চলে এসেছি। আমরা একটা অভিযোগ খুব বড় আকারে মাঝামাঝি হয়, সেটা হচ্ছে যে চিকিৎসক অতিরিক্ত টেস্ট দিচ্ছেন। আসলে এটা মানে এই টেস্টগুলো কি অতিরিক্ত হয় কিনা, নাকি প্রয়োজনীয়? এবং একটা মানে স্বাস্থ্য অধিদপ্তর থেকে তথ্য আমি পেয়েছিলাম যে প্রেসক্রিপশনগুলো তারা অডিট করতে যাবেন এই সব অভিযোগের কারণে। তো
এই টেস্টগুলো অতিরিক্ত কিনা বা প্রয়োজনীয় কিনা একটু বলবেন। আমি খোলাখুলি কথা বলতে চাই, এটা কিন্তু আমার ব্যক্তিগত মত। আমি আমার ডক্টর সোসাইটির কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, সাধারণ মানুষের যদি মনোকষ্ট লাগে, এটা আমার ব্যক্তিগত মত। ব্যক্তিগত মত মে নট বি জেনারাস, কিন্তু আমি খুব ওপেনলি বলতে চাই দুটো বিষয়। আমরা কিন্তু সবাই হিউম্যান বিং, পেশেন্ট হই আর ডক্টর হই। তো হিউম্যান বিংয়ের কিন্তু একটা মানে লাভ ক্ষতির চিন্তা একটা অনেক সময় থেকে যায়, জেনারেস না হোক, থাকতে পারে, জেনারেলি বলতেছি। তা আপনি যে অভিযোগটা করেছেন অতিরিক্ত করে কিনা, অতিরিক্ত কোনো সময় হয়, তার কারণ দুটো। একটা হচ্ছে খুব মিনিমাম একটা পার্সেন্টেজ, খুবই মিনিমাম, আমি কিন্তু টিচার হিসেবে বলতেছি, খুব মিনিমাম একটা পার্সেন্টেজ এসেছে যে কোথাও টেস্ট করলে তার একটা পার্সেন্টেজ বা ইনসেন্টিভ দেওয়া হয়। কোনো ডক্টর বা কেউ মনে করতে পারে যে ইনসেন্টিভটা ঠিক আছে, এটা পাচ্ছি যখন নিই, তাহলে কিছু বায়াসনেস আসতে পারে যে ঠিক আছে আরেকটা পরীক্ষা করতে চাচ্ছে, করে দিই। এটা একটা ছোট কারণ থেকে আমি শুরু করি। বেশিরভাগ কারণ যেটা আপনাকে বলি যে এখন কিন্তু সায়েন্স একটু অ্যাডভান্স হয়েছে। সুতরাং আগে কি ছিল, একটা রুগী গেলে একটা প্রস্রাব পরীক্ষা করে দিতে, আমরা ছোটোবেলায় দেখেছি, একটা প্রস্রাব পরীক্ষা করে দিচ্ছে, একটা রক্ত পরীক্ষা করছে, আর একটা এক্সরে, শেষ। এই পদ্ধতি ছিল তিনটা। ঢাকা শহর ছাড়া আলট্রাসোনোগ্রাম, সিটি, এমআরআই এগুলি ছিল না। এখন কিন্তু রেঞ্জ অফ ইনভেস্টিগেশন বেড়েছে। তখন একটা মানুষকে টোটাল ইভ্যালুয়েশন করতে গেলে অনেক পরীক্ষা করতে হচ্ছে। এখন মানুষ কেন এই কথাটা বলছে দেখেন, রিপোর্টটা দেখার সময় ডাক্তার সাহেব বলছে আপনার রক্ত ঠিক আছে, কিডনি ঠিক আছে, লিভার ঠিক আছে, আপনার একটু প্রস্রাবের সমস্যা ধরা পড়েছে। রুগী মনে কাছে আমার এতগুলি টাকা খরচ করলো। কিন্তু এই যে কথাটা আমি বললাম আপনার এটা ঠিক আছে, ডকুমেন্টসটা কোথায় পেতাম যদি পরীক্ষাটা না করতাম? মানুষের চিন্তার গ্যাপ আছে। এটা 2 নম্বর কারণ। তার মানে পরীক্ষা বেড়েছে কেন? কারণ স্কিলনেস বা ডায়াগনস্টিক অ্যাকুরেসি বাড়ার জন্য অনেক ধরনের পদ্ধতি হয়েছে। অনেক পদ্ধতি মানুষ নিতে চাবে, এটাই স্বাভাবিক। 2 নম্বর। 3 নম্বর কারণ আপনাকে বলি, যেটা বেশি মারাত্মক, এই যে আপনি বলেছেন মানুষের অভিযোগ, পরীক্ষা করালেন না কিন্তু একটা সমস্যা হোক, তখন কিন্তু মানুষ বলবে কেন আমার পরীক্ষা করে নিলেন না, দরকার হলে একটা সিটি স্ক্যান করে নিতেন। তখন সিনিয়র সার্জনরা, সিনিয়র ডাক্তাররা মনে করছে এই ঝামেলার দরকারটা কি, তুমি পরীক্ষা করে আসো। ক্লিনিক্যালি কিন্তু আমরা মনে করি যে এই মানুষটা রেগে গেলে ঠিক আছে, কিন্তু আমি যদি না দেখি, আমি তো আল্লাহর ফেরেশতা না, 1000-এর মধ্যে 1-2 জনের হয়তো চিন্তার মধ্যে সমস্যা আছে। তখন বলবে যে এগুলি করলো না কেন, ডাক্তার এটা করে নাই, সেটা করে আগে এটা করে নিতে পারতো, আমার হার্টে ফুটা আছে কিনা ইকো করে নিত। সবাইকে কি সব কিছু করা লাগবে বলেন? তো এই যে 3টা জিনিস কম্বিনেশন হয়েছে, কম্বিনেশন হয়ে আপনার পরীক্ষা করার প্রবণতাটা বেড়েছে। আর একটা হচ্ছে কি যে ওভার শিওর, মানুষের মধ্যে সচেতনতা বাড়ার কিছু সুবিধা এবং অসুবিধাও আছে। জি, আগে আমি ব্যক্তিগত বলি, হাত দিয়ে বলেছি অ্যাপেন্ডিক্স অপারেশন করেন, 90% রোগী রাজি হয়ে গেছে। এখন 90% রোগী আমাদের জিজ্ঞাসা করে স্যার আপনি কি শিওর? এখন এই প্রশ্নের জবাব তো বিমূর্ত জবাব। শিওর তো আমি আমার জ্ঞান বুদ্ধি দিয়ে বুঝছি শিওর, কিন্তু আমার প্রমাণ কোথায়? কিন্তু একটা ব্লাড পরীক্ষা করে দিলাম, ব্লাডে লিখে দিল অ্যাপেন্ডিসাইটিস, সেইটা কিন্তু আমাকে বায়াস করতে পারে নাই, কিন্তু রোগী বায়াস হয়েছে যে না আলট্রাসাউন্ডেও বলছে, আলট্রাসাউন্ড তো অন্য একজন মানুষ দেখেছে, আমি দেখি নাই। তো তার উপর আমাকে ট্রাস্ট করতে হচ্ছে। সেই জন্য চেক অ্যান্ড ব্যালেন্স করার জন্য ইনভেস্টিগেশনগুলি একটু বেড়েছে। ধন্যবাদ। যে এক হচ্ছে রোগীর চাহিদা, আর একটা আমাকে জবাবদিহিতার জায়গাটার জন্য কোনো সমস্যায় না পড়তে হয়। আর ওই যে ছোট্ট 2টা মাইনর, ওই জিনিসগুলি যেহেতু অসৎ জিনিস তো একটু বেশি ছড়ায়, বুঝতে পেরেছেন? তবে এটা ঠিক যে যা রটে তার কিছু না কিছু তো বটে। এখন ধরেন এই যে বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টার অনেক জায়গায় যাবে, তাদের তো সার্ভাইভ করতে হয়, তারাও নানানভাবে এই পরীক্ষা করেন, সেটা কিছু হিউম্যান বিং তো বায়াস করে ফেলে, মানুষের মধ্যে ওটা সচেতন হচ্ছে। আর একটা সমস্যা হচ্ছে ইন্টারনেট, ডোন্ট টেক ইট আদারওয়াইজ। সবাই রোগ হওয়ার পরে ইন্টারনেট দেখে আসে বলে স্যার একটা আলট্রাসোনোগ্রাম করেন, অথবা নিজেই করে নিয়ে আসছে, করা দরকার আলট্রাসোনোগ্রাম, পেটে বুকের একটা আলট্রাসোনোগ্রাম হয়তো করে নিয়ে আসছে, স্যার আলট্রাসোনোগ্রাম দেখে নিয়ে আসছে। তো এই যে এই সম্মিলিত বিষয়গুলির উপরে এগুলি আসলে ইনভেস্টিগেশন একটু আসলে প্রয়োজনীয়তাও বেড়েছে, কারণ এই যে জবাবদিহির জায়গাটার থেকেও অনেক সময় প্রয়োজনীয়তা বেড়েছে। হ্যাঁ, তবে আমরা যারা একটু পুরান ডাক্তার, আগের যুগের ডাক্তার, আমরা কিন্তু এখন আমাদের হাতকে ট্রাস্ট করি। আমাদের ছাত্রদেরকে বলি যে রুগীর গায়ে হাত দাও, প্রত্যেকটা রুগী তোমাকে কোনো না কোনো ইনফরমেশন দিয়ে দেবে। এইটাকে জাস্টিফাই করবা ইনভেস্টিগেশন দিয়ে। ইনভেস্টিগেশনের স্বাদটা তোমার হাত দিয়ে জাস্টিফাই করতে যেও না। ধন্যবাদ, খুব সুন্দর, চমৎকার। স্যার আপনি একটু বলবেন, আমরা এই প্রসঙ্গে জানতে চাচ্ছি, আপনার কাছে পরের প্রসঙ্গে জানবো, সেটা হচ্ছে যে অনেক সময় যখন রোগী আসছেন ফলো আপে
1 সপ্তাহ 2 সপ্তাহ পরে বলা হলো যে আপনি আসবেন একটু, তো আসলো। সে আসার সময় তার কাছ থেকে ভিজিট নেওয়া হয়। অনেক রোগী অভিযোগ করেন যে আসলে এই ভিজিটটি কেন নেওয়া হলো আমার কাছ থেকে। এটি আসলে মেডিকেল এথিক্স কী বলে আসলে এই সেকেন্ড টাইমের যে মানে খুব কম সময়ের মধ্যে ফলো আপের জন্য ভিজিটটা, সেই ভিজিটটা আসলে যৌক্তিকতাটা কতটুকু? এটা আসলে মানে এথিক্সের ব্যাপারে আমি বলতে পারবো না, কারণ এথিক্সটা নির্ভর করছে যে এটা আরও উপরের বিষয়। কিন্তু আমি যেটা সাধারণভাবে বলতে পারি সেটা হচ্ছে যে এই ক্ষেত্রে ঢালাওভাবে অভিযোগটা কিন্তু সত্য না, কারণ আমি দেখেছি যে অনেক নামি দামি প্রফেসরই একটা নির্দিষ্ট সময় নির্ধারণ করেন যে 7 দিনের মধ্যে এসে রিপোর্ট দেখানো ফ্রি বা ফলো আপ বিষয়গুলো ফ্রি থাকে অনেকেরই, কিংবা যেখানে সেটা থাকে না হয়তো হাফ ভিজিটের ব্যবস্থা থাকে। তো এটা কিন্তু জানাই। এখন কথা হচ্ছে যে এটা নেওয়াটা উচিত কি উচিত না, আমি এথিক্সের বাইরে বলছি যে এথিক্স সম্পর্কে আমি বলতে পারবো না, কিন্তু উচিত কি উচিত না আমার মনে হয় এটা নেওয়ার অধিকার আছে ডাক্তারদের, কারণ তিনি কিন্তু তাকে আবারও দেখছেন, বিষয়গুলা যাচাই করছেন। এখন আমরা যদি যাই, মানে ব্যাপারটা হচ্ছে আমি নিয়মিত যানবাহন ব্যবহার করি, যে কোনো জায়গায় যাই, আমি কিন্তু এটা বলতে পারি না যে আমি সকালে গেছি কিন্তু বিকেলবেলা যাওয়ার জন্য এখন কোনো ভাড়া দিব না, এটা হতে পারে না। এখন বিষয়টা হচ্ছে প্রত্যেকবারই কিন্তু উনি ওনার নিজেকে অ্যাভেলেবল করছেন, নিজের সময় থেকে সময়টা দিচ্ছেন, তাকে দেখছেন, তো সেটার জন্য তিনি কিন্তু তার একটা রেওয়ার্ড আশা করতেই পারেন, তবে সেটা যেন একটু সহনীয় পর্যায়ে থাকে। এইটা ঠিক যে একই পরিমাণে সমান হলে এবং আমি এটা যতটুকু বিভিন্ন জায়গায় খবর নিয়ে জেনেছি যে সাধারণত মানে 1 মাসের পর্যন্ত ভিজিটটা হাফই থাকে অনেক জায়গায়, কিন্তু 1 মাসের পরে হলে আবার নতুন রোগী হিসাবে চিন্তা হয়। এখন 1 মাসের মধ্যে তো আসলে 10 বার আসা লাগে না, হয়তো 2 বার 1 বার আসা লাগে, সেই হিসাবে চিন্তা করলে এটা কিন্তু তার জন্য খুব একটা কঠিন নয়। আর ভিজিট দেওয়ার আরেকটা কিন্তু টেকনিক্যাল লাভ আছে, সেটা হচ্ছে আলটিমেটলি পেশেন্ট বেনিফিটেড হয়। কারণ যখনই এটা হয় যে কিছু নেওয়া হলো না, তখন মনে করে আমাকে ঠিকমতো দেখেই নাই, কোনো পয়সা নেই, ডাক্তার সাহেব মনে হয় যে দেখেছেন খুব একটা গুরুত্ব দিয়ে দেখেন নাই। যখনই আপনি একটা মানে সেবাটাও কিন্তু স্যার একবার বলছিলেন যে সেবাটাও কিন্তু একটা পণ্য, এবং সেটাকে কিন্তু তার মতো করেই চিন্তা করে নিতে হবে। হ্যাঁ, এবং নিতে এখন আপনি হয়তো বলতে পারেন যে তাহলে ঢাকা মেডিকেলে এসে যে পয়সা তো সরকার দিচ্ছে, পয়সা কিন্তু দিচ্ছেই সরকার আমাদেরকে বেতন দিচ্ছে, আমাদেরকে হাসপাতাল পরিচালনার জন্য সকল খরচপাতি দিচ্ছে বলেই এখানে সরকার জনগণকে হেল্প করছে বলে সেই সুবিধাটুকু, কিন্তু ব্যক্তিগত পর্যায়ে তো এটা আশা করা যায় না, এবং যায় না বলেই আমার কাছে মনে হয় যে এটা সহনীয় পর্যায়ের করে এটা করার ক্ষেত্রে তেমন মানে অসুবিধা নাই আর কি। ধন্যবাদ স্যার আপনাকে। স্যার, আমি এই বিষয়ে আপনার কাছ থেকে শুনতে চাচ্ছি না, আমি জানতে চাইবো যে এই যে অবনতিগুলো চিকিৎসক বা রোগীর মধ্যে যে সম্পর্কের যে আসলে একটা বিচ্ছেদ বা ছেদ যাতে একটা ক্রমাগতভাবে বেড়ে যাচ্ছে, এখান থেকে মুক্তির জন্য, এখান থেকে এটা অবসানের জন্য কোন কোন বিষয়ে আমাদের চিকিৎসকদের মনোনিবেশ করা উচিত? হ্যাঁ, আপনি খুব মানে মূল্যবান একটা অংশে মানে টাচ করেছেন। আমি একটু সময় নিয়ে বলি। জি স্যার। আপনি খেয়াল করে দেখেন যে সময়ের সাথে সাথে আপনার যে বয়স হয়েছে, আমার যে বয়সে, আমরা দেখেছি সব কিছুর অবমূল্যায়ন হচ্ছে, আস্তে আস্তে মূল্যহানি হয়ে যাচ্ছে। তো সমাজে শুধু একটা জায়গায় না, কিন্তু সব জায়গাটাই আমাদেরকে এখন কাজ করতে হবে। সেই কাজটা কি? শিক্ষার মানটাকে আপনাকে একটা স্ট্যান্ডার্ডাইজেশন করতে হবে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে উপযুক্ত মানুষের যোগ্য মূল্যায়নটা যেন পদ্ধতিগত কোনো ত্রুটির মাধ্যমে না হয়। তাহলে শ্রদ্ধাবোধ যখন ফিরে আসবে, আপনি আপনার বাচ্চাটাকে আমার কাছে নিয়ে গেছেন চিকিৎসার জন্য, আপনি তো শ্রদ্ধা করবেন বলেই গিয়েছেন। জি। তাহলে এই শ্রদ্ধার জায়গাটা যখন টোটাল অবনতি হবে, তখন এটা বিচ্ছিন্ন ঘটনাকে আপনি জোড়াতালি দিয়ে চালালে এটার উন্নতি হবে না। আমি মনে করি এখানে সব সেক্টরে ওভারঅল যখন অবনতি হয়ে যায় না, আপনি যে সেক্টরে যাবেন সেই সেক্টরে অবনতি দেখতে পারবেন। তা আমাদের একটা কালচারাল কারণে হোক বা ধর্মীয় নৈতিকতা জিনিসগুলি মানুষের মধ্যে কম স্পর্শ করছে সেই কারণেই হোক, অথবা শিক্ষার
প্রভাবটা সেইভাবে কেন যেন কোথায়, এটা তো আরও মানে যারা সমাজ বিশ্লেষক তারা বলতে পারবে কোথাও না কোথাও একটা ঘাটতি রয়েছে, নাহলে সব জায়গায় কেন হচ্ছে? বাবার সাথে ছেলের সম্পর্কের অবনতি, মায়ের সাথে মেয়ের সম্পর্কের অবনতি, শাশুড়ির সাথে বৌমার সম্পর্কের অবনতি নাই কোথায় বলেন? এখন এটা নিয়ে তো হতাশ হলে হবে না। তাহলে আমাদের করণীয়, আপনি যে প্রশ্নটা আসছেন, আমাদের করণীয়টা কি? আমরা যারা সচেতন মানুষ বলে নিজেকে মনে করি, সমাজের একটা দায়িত্বশীল অবস্থানে রয়েছি, এদেরকে এগিয়ে আসতে হবে। আমরা যে প্রোডাক্টগুলি তৈরি করে যাচ্ছি, যে আমাদের যে ডাক্তার, আমাদের সন্তানদেরকে ডাক্তার করে যাচ্ছি, তাদের কিছু মূল্যবোধটাকে আস্তে 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 ঢুকিয়ে দিতে হবে। এবং ঢুকালে মুখে বললে হবে না, আমাকে এক্সাম্পল হিসেবে দেখাতে হবে। যে বাবা 5 ওয়াক্ত নামাজ পড়ে, তার ছেলে দেখবেন বেশিরভাগ সময় নামাজ পড়ে। 2-1টা ছেলে যে নাই তা না, বাবা নামাজ পড়ে না কিন্তু নিজে পড়ে, সেটা কম, রেয়ার। তাহলে আমাদের যারা সিনিয়র, আমরা যারা সমাজে নিজকে ওই পর্যায়ে মনে করি যে আল্লাহ আমাদেরকে একটা সম্মানজনক অবস্থা নিয়ে গেছে, তাদেরকে আদর্শ জিনিসটা খুঁজে প্র্যাকটিস করতে হবে এবং জুনিয়রদের মধ্যে এই জিনিসটাকে তুলে ধরতে হবে। সেই ক্ষেত্রে আমরা যেটা, আমাদের ডাক্তারদের যেটা করণীয়, আপনাকে যেটা বলেছি যে ওভারঅল চিন্তা করি। আমরা একটা মানুষ এসেছে, আমি যদি চিন্তা করি এটা আমার ভাইয়ের ছেলে এসেছে, আমার আত্মীয় এসেছে, বা তার অবস্থান আর আমার একটা আত্মীয়র সাথে তুলনা করলাম, বা সে যেখান থেকে এসেছে সেটাকে বিবেচনা করলাম, ঢাকা শহরে তার থাকার জায়গা না চিন্তা করলাম, তার পকেটে টাকা না এটা চিন্তা করলাম, এইরকম যদি আমরা সেলফ মনে করে চিন্তা করি, তাহলে অনেকখানি আস্তে আস্তে উন্নতি হবে। এবং এটা সামগ্রিকভাবে করতে হবে, একজন করলে হবে না। আর পেশেন্টেরও ব্যাপারটা আপনাকে আমি বলেছি যে রুগীকেও বুঝতে হবে যে আমি সেবা নিতে গিয়েছি, আমি এখানে কিন্তু ঝগড়াঝাটি করতে যাই নাই, তাকেও কিছুটা সহনশীল হতে হবে। আপনি একটা হাসপাতালে যাচ্ছেন 3 দিনের জন্য, তা আপনি 3 দিনে 50,000 টাকা খরচ করছেন। আপনি একটু ওয়ার্ড বয়ের মাথায় একটু হাত বুলাই বা একটা সিস্টারকে 1 কাপ চা খাবে, আপনার সেবাটা নেন না কেন? অসুবিধা কি? খরচ তো এক্সট্রা 20 টাকা, কিন্তু আমরা ওইটা করছি না। আমরা করছি কি যে টাকা দিয়েছি সুতরাং তোমাকে এটা করতে হয়, এটা করলে না কেন, সেটা করলে না কেন, তখন এটা মিসম্যানেজমেন্ট হচ্ছে। ঢাকা মেডিকেল কলেজের আপনাকে উদাহরণ দিই, 2টা পর্যন্ত এক ধরনের চিত্র হয়, 2টা পরে আরেক ধরনের চিত্র হয়। কেন? 2টা পরে সিনিয়র টিচাররা থাকে। সিনিয়র টিচারদের কাছে স্টুডেন্টরা তো সব কিছু মানে ভালো মতো করার একটা থাকে। যখন উপরের আর এই গাইডেন্সটা থাকে না, তখন কিন্তু নিচের মানুষগুলির একটু প্রাধান্য চলে আসে। সে তার লেভেলে চিন্তা করে। আমি কিন্তু একটা রুগীকে বকা দেওয়ার পরে এমন একটা কথা বলবো, সে আমার প্রতি কোনো আর আওয়াজ করবে না, রাগই রাখবে না। স্যার খুব ভালো মানুষ, 2টা বকলে কি হবে, আমাকে গায়ে হাত দিয়ে কথা বলছে, কিন্তু সবাই তো একরকম করবে না। সেজন্য আমি মনে করি যে এইসব বিষয়গুলো এখন চিন্তা করার বিষয়, ইনস্টিটিউশনাল থেকে চিন্তা করতে হবে। ব্যক্তি পর্যায়ে যারা আমরা দায়িত্বশীল অবস্থায় আছি তাদেরকে চিন্তা করতে হবে। আর আমি রুগীরাও আমাদেরই ভাই, আমাদের ভাই ভাতিজা, আমাদেরই আত্মীয় স্বজন, তাদেরকেও আমরা রিকোয়েস্ট করব, আপনারাও আপনাদের সেবাটাকে একটা সহনীয় পর্যায়ে সুন্দর মতো করে নেওয়ার চেষ্টা করেন, তাহলেই এই সমস্যার অনেকখানি সমাধান হবে। নাহলে ইন্ডিভিজুয়াল আপনি শাস্তি প্রয়োগ করে বলেন বা যে কোনো কিছু করেন, এটা উত্তরণ সম্ভব নয়। বরং সেখানে একটা রিজিডিটি আসবে। মনে করেন এখন আমি ফিনান্সিয়ালি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে সলভেন্ট করেছে, আমি যদি মনে করি যে এই মানুষটা একটু ঝামেলার মনে হচ্ছে, আমি অ্যাভয়েড করবো, এটাই স্বাভাবিক। কিন্তু তার তো রাইট, আপনার বাচ্চাটার তো রাইট যে আমার কাছ থেকে চিকিৎসা পাওয়ার। কিন্তু আপনি বাবা হিসেবে হয়তো একটু মানে একটা আচরণ করলেন যেটা আমার কাছে মনে হলো যে না, আচরণটা খুব বেশি আমার কাছে সুদিং মনে হচ্ছে না, তাহলে সে ইনডাইরেক্টলি বাচ্চাটা তো ডিপ্রাইভেবল, হিউম্যান বিং হিসেবে সে তো ডিপ্রাইভ হতে পারে না। সেজন্য ওভারঅল আসলে আমাদেরকে জিনিসটা নিয়ে চিন্তা করতে হবে। শুধু ডাক্তার চিন্তা করলে হবে না, শুধু রুগী চিন্তা করলে হবে না, আর্থ সামাজিক সব কিছু মিলিয়ে চিন্তা করতে হবে। যে শুধু আর একটা বিষয় আপনাকে বলি, ডাক্তারদের সাথে ডিলিংসটা কিন্তু একটু ডিফারেন্ট, সরাসরি, সেজন্য অভিযোগটাও বেশি। আমি 3rd গ্রেড অফিসার, 3rd গ্রেড অফিসারে আপনি জানতো মিনিস্ট্রিতে সাধারণ লোক তো যাইতেই পারবে না, কথা বলা তো দূরে থাকলো। একজন ইউনোর সাথে তো কথা বলতে গেলে 5 বার চিন্তা করতে হয়, কিন্তু একজন প্রফেসরের সাথে তো 5 বার চিন্তা করতে হয় না। তো এই সম্পর্কগুলিও কিন্তু বিবেচনায় আনতে হবে যে এই মানুষটার সাথে আমি কথা বলতে পারছি, তারও একটা সমাজে অবস্থান আছে। আবার আমাকেও চিন্তা করতে হবে যে আমি পেশাগতভাবে এমন একটা পেশা বেছে নিয়েছি যে 3rd গ্রেড অফিসার হলে কি হবে, মানে যে কোনো মানুষ এসে আমার কাছে আসতে পারবে, এটাই স্বাভাবিক। তাহলে আমাকেও আমার অবস্থানটা ইজি গোয়িং হতে হবে। সেই জন্য আমি বলি যে দিস বোথ ওয়ে। এবং এইটা দেখেন, আপনাকে যদি শেষ কথাটা আমি বলি যে শাশুড়ির সাথে বৌমার সুন্দর সম্পর্ক শুধু শাশুড়ি দিয়েও হবে না, শুধু বৌমা দিয়েও হবে না। বৌমা যদি মনে করে যে আমার বাড়িতে একটা মা ছিল, এই পরিবারে আমি আরেকটা মা পেয়েছি, হতে পারে তার ক্যারেক্টার হয়তো আমার মায়ের থেকে একটু আলাদা,
আর শাশুড়ি যদি মনে করে আমার একটা মেয়েকে বিয়ে দিয়ে অন্য ঘরে দিয়েছি, আমি অন্য ঘরে একটা মেয়ে নিয়ে এসে আমার একটা মেয়ের মতো পেয়েছি, হতে পারে এই মেয়েটার বিহেভটা বা আচরণটা আমার মেয়ের থেকে একটু ডিফারেন্ট, সেই ক্ষেত্রেই শান্তিপূর্ণ অবস্থান হবে, আদারওয়াইজ নয়। অসংখ্য ধন্যবাদ স্যার, খুব চমৎকার করে বলেছেন। আসলে শেষ উদাহরণটি আমরা মনে করি আমাদের রোগী এবং চিকিৎসকদের মধ্যে যে সম্পর্ক উন্নয়নের যে আমাদের প্রচেষ্টা বা চেষ্টা, আমরা মনে করি যে এটি একটা মহা ওষুধ হতে পারে আর কি। স্যার, আপনি সংক্ষেপে একটু যোগ করবেন। আমি কি কি জিনিস চাই সেই অংশগুলো মিট আপ হচ্ছে কিনা রোগীদের দিক থেকে যেমন চিন্তা করতে হবে, আবার যিনি চিকিৎসা প্রদান করছেন চিকিৎসক তাকেও চিন্তা করতে হবে যে রুগী যে পয়সা খরচ করে আমাকে দেখাচ্ছে তার পয়সাটুকু নেয়ার সব পুরোটা ঠিক আছে তো, বৈধভাবে হচ্ছে তো, তার প্রত্যেকটা জিনিস আমি কাভার করছি তো, কোনো কিছু মানে বাদ পড়ে যায়নি তো। তার মধ্যে তো আচরণও একটা বিষয়, সেটাও মানে যদি কঠিন থাকে, আমি পে করছি, আপনি যখনই একটা জিনিস পে করেন তখনই আপনার একটা অধিকার বলে যে তাহলে আমার তো সেটার একটা, এখন আপনি মনে করেন কল সেন্টারে, গ্রামীণ ফোনে কল সেন্টারে ফোন করলেন, আর কল সেন্টার ওইখান থেকে আপনাকে কোনো একজন ধমক দিয়ে বসলো, কোনো ঊর্ধ্বতন কর্মকর্তা বা কোনো কিছু, সেটা তো হতে পারে না, কারণ আপনি তো তার কাছ থেকে সর্বোচ্চটুকু আশা করেন। তো এই আমার কাছে মনে হচ্ছে যে এটা বোথ ওয়েতে হলে আরও সুন্দর হবে এবং আস্থার জায়গাগুলো হবে। আর আরেকটা বিষয়, এর আগে যেটা ছিল সেটা শুধু কন্টিনিউয়েশন, যে ইনভেস্টিগেশন বা পরীক্ষা নিরীক্ষাগুলো যখন আমরা অনেকগুলা দেই তখন একটু যদি রুগীকে বলা হয় যে এইটা এই বিষয়গুলো দেখার স্বার্থে আমরা করেছি, তাহলে মনে হয় রুগীদের মধ্যে আর ওই ভয়টুকু থাকে না। যেমন আপনি যদি মূল টেক্সট বই পড়েন সেখানে কিন্তু অ্যাপেন্ডিসাইটিস কনফার্ম করার জন্য সিটি স্ক্যানকে বলেছে বেস্ট, কিন্তু আমরা আমাদের কোনো প্র্যাকটিসে অ্যাপেন্ডিসাইটিস করার জন্য সিটি স্ক্যান করি খুবই খুবই রেয়ার হিসাবে। তার মানে আমরা কত কম ইনভেস্টিগেশন করতে চাই। কিন্তু এটা তো ঠিক যে রোগের প্রাবল্য এবং বিস্তার এবং ইনভেস্টিগেশনের অ্যাকুরেসি এত বেশি বৃদ্ধি পেয়েছে যে আপনাকে এখন, আপনি হয়তো শুনেনও নাই, CANKA, PANKA, এই ধরনের জটিল জটিল মলিকুলার লেভেলের ইনভেস্টিগেশনও অ্যাভেলেবল। তাইলে আমি রোগ নির্ণয়ের জন্য কি সেটা করব না? শুধু একটা উদাহরণ দিয়ে শেষ করতে চাই, যেমন এই যে আমরা সবচেয়ে বেশি শিশু সার্জনদের ক্ষেত্রে মুসলমানির জন্য আসে সার্কামসিশন, সেটাতে কিন্তু অনেক সময় রক্তক্ষরণ হয়ে জীবনের ঝুঁকিও হয়ে যায়। সেটার জন্য কিন্তু অনেক সময় আমাকে একটা APTT, PT, BT এই ধরনের কিছু পরীক্ষা করতে হয়, যেগুলা করে দেখতে হয় যে রক্তের কোনো রোগ আছে কিনা। কিন্তু সেটা করতে গেলে হয়তো দেখা যাবে যে 2000 টাকা এক্সট্রা খরচ হচ্ছে, কিন্তু যদি সেই কারণে রুগী পরবর্তীতে দেখা যায় রক্তক্ষরণ হচ্ছে, তখন তাকে যে ফ্যাক্টরগুলো দিয়ে চিকিৎসা করতে হয় তার কিন্তু 1.5 থেকে 2 লাখ টাকা দিয়ে খরচ করতে হবে, জীবনের ঝুঁকি নিতে হবে এবং এমনকি মৃত্যু ঝুঁকিও তৈরি হয়ে যায়। তাহলে কি তার তুলনায় ওই 2000 টাকার টেস্ট কি খুব বেশি? এই বিষয়টা আমার কাছে। অসংখ্য ধন্যবাদ ডাক্তার মইনুল হক এবং অধ্যাপক ডাক্তার সামিদুর রহমান। আমরা আপনাদের মাধ্যমে আজকে যে বিষয়টি আলোচনা শুনতে পেরেছি, আমরা মনে করি আমাদের দর্শকরা এখান থেকে একটা চমৎকার একটি মেসেজ পাবে এবং রোগী এবং চিকিৎসকদের মধ্যে সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে আজকের আলোচনা অনেকটা টপিকের মতো কাজ করে, টনিকের মতো কাজ করবে আমরা মনে করছি। আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে উপস্থিত হওয়ার জন্য। আপনাকেও অশেষ ধন্যবাদ, কারণ এই ব্যাপক জনগোষ্ঠীকে যে আমাদের বলার সুযোগ করে দিয়েছেন এবং আমরা আমাদের মনের কথা যে খুব একদম সহজাতভাবে বলতে পারলাম, এটা একটা ভালো লাগার বিষয়। আর একটা বিষয় হচ্ছে যে আমরা দুজনই অনেক দিন থেকে মেডিকেল প্রফেশনে আছি, আমাদের অনেক ছাত্র রয়েছে, আবার ভবিষ্যতে যারা ডাক্তার হয়েছে তাদেরকেও সবসময় তো সব কথা বলতে পারি নাই। এই যে এখন পরিণত বয়সে এসে 2-1টা কথা বলতে পারছি, এটা একটা আমাদের মধ্যে ভালো লাগা কাজ করছে। সেই প্ল্যাটফর্মটা তৈরি করে দেওয়ার জন্য মেডিভাইসকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে এবং মইনের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। আমিও ধন্যবাদ জানাচ্ছি। জি, আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আপনাদের উপর। প্রিয় দর্শক, আমরা আমাদের অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি, আমরা দীর্ঘায়িত করছি না। আজকের যে আলোচনার বিষয় আমরা নির্ধারণ করেছিলাম, আমরা মনে করি যে সেই আলোচনাটা যদি আপনাদের মধ্যে কোনো রকমের ভুল বোঝাবুঝির একটু ক্ষেত্রেও যদি ভূমিকা রাখে, তাহলে আমাদের আয়োজন সার্থক হবে বলে আমরা মনে করছি এবং আমরা এরকম আরও গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আগামীতেও হাজির হব। দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় চাইছি। আল্লাহ হাফেজ।